আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে রাজপথের রাজনীতির সপ্তম পর্বে শুভেচ্ছা জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় আশা, প্রত্যাশা এবং ছাত্র রাজনীতি। এই ৫ই আগস্টের পর ছাত্র জনতার এবং প্রত্যেকটি মানুষের ছাত্রদের প্রতি যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশ প্রতিষ্ঠার, প্রত্যেকটি শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার, সেই জায়গায় আসলে আমাদের ছাত্র নেতৃবৃন্দ কিংবা ছাত্র আসলে কতটুকু পেরেছে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে ২ জন অতিথি আছেন। আমাদের সাথে আছেন নাজমুল হাসান শান্ত ঝালকাঠি জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে। সাথে, সাথে নবীন। আমাদের সাথে উপস্থিত আছে নাজমুল হাসান নবীন, দুঃখিত আমি দুঃখ প্রকাশ করছি। নাজমুল হাসান নবীন এবং আমাদের সাথে আছেন এস এম হাসান রাজু আহ, কেন্দ্রীয় শুরার সদস্য, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আপনাদের দুইজনকেই আমাদের রাজপথের রাজনীতির সপ্তম পর্বে শুভেচ্ছা জানাই। সাথে সাথে আমরা একটু আজকের যে আলোচনা বিষয় সেই আলোচনা বিষয়তেই চলে যাই যে সারা বাংলাদেশে যে শিক্ষার্থীদের উপর যে আশা প্রত্যাশা ছিল, আমাদের আজকের যে বিষয় আশা প্রত্যাশা এবং ছাত্র রাজনীতি, সেই ছাত্রদের উপর যে জনগণের যে আশা প্রত্যাশা ছিল সেই আশা প্রত্যাশা কি আসলেই যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাখতে পেরেছে কিনা, কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলেন তথাপি প্রত্যেকটি রাজনৈতিক ছাত্র সংগঠন তারা আসলে সেই জায়গাতে কেন অটল নেই, কিংবা তারা আসলে ওখান থেকে কেন সরে আসছেন। আমরা একটু প্রথমেই এস এম হাসান রাজুর কাছে যাই যে রাজু, এস এম হাসান রাজু, আপনি আসলে এটা কিভাবে দেখছেন? জনগণের যে আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা আসলে ছাত্ররা কতটুকু রাখতে পেরেছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি রাজুল ইসলাম সাকিবকে রাজপথে আমাকে আমন্ত্রিত মেহমান করার জন্য। আমার প্রাণপ্রিয় সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তো আজকের যে বিষয়টা আহ ছাত্র রাজনীতির আশা ও প্রত্যাশা, তো সেই বিষয়ে আছে আলোচনা। তো আপনি আমাকে যে প্রশ্নগুলো করেছেন আমি সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো 5ই আগস্টের পরে আমাদের ছাত্র জনতার অভ্যুত্থান ছিল, সেখানে আমাদের কোনো রাজনৈতিক সংগঠনের পরিচয় ছিল না যে আমাদের কে কোন ছাত্র সংগঠনের বা কে কি করছে না করছে। সবার একটাই উদ্দেশ্য ছিল যে আওয়ামী লীগের যে দোসর, আমাদের গণহত্যাকারী যে স্বৈরাচার শেখ হাসিনার পতন, এটাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল। এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে প্রত্যেকটা ছাত্র সংগঠন, যারা আওয়ামী লীগদের দোসর না, প্রত্যেকটা ছাত্র সংগঠন একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। দীর্ঘ 9 জুন থেকে শুরু করেছিলাম মেবি আমরা বরিশালে। অন্য জায়গায় কত থেকে করেছে এটা আমি সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু বরিশালে 9 জুন থেকে শুরু হয়েছে। এবং 36শে জুলাই যেটাকে আমরা বলি, সেই 36শে জুলাই আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, মামলা খেয়েছি, হামলা শিকার হয়েছি। এরকমের বহু রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা রয়েছে যারা মামলা খেয়েছে, হামলা খেয়েছে এবং এমনকি জেলেও গেছে। আর জেলে যারা গেছে ম্যাক্সিমামই সাধারণ শিক্ষার্থী নয়, বরঞ্চ কোনো না কোনো রাজনৈতিক সংগঠনের লোকই ছিল। এত ত্যাগ তিতিক্ষার পরে যখন আমরা 5ই আগস্টের পরে আজকে হলো 25শে ফেব্রুয়ারি, তো আমাদের এখান থেকে যে আশাটা ছিল, আমাদের আশা ছিল এটা যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে যে রকমের দেশ পরিচালনা হয়েছে, যে রকমের জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, যেভাবে স্বাধীনতা হরণ হয়েছে, এটা যেন এটা থেকে মানুষ ফিরে এসে তার নিজের বাক স্বাধীনতা সে লালন করতে পারে, চর্চা করতে পারে এবং বাংলাদেশকে একটি সুন্দর ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে পারে। এটা ছিল ছাত্র জনতার আশা এবং মানে আশা ছিল আর এবং প্রত্যাশা ছিল। কিন্তু দুঃখের বিষয়, আর দুঃখের সাথে বলতে হয় যে চোখের সামনে আমরা 1971 সাল দেখিনি, কিন্তু 1971 সাল না দেখেও 2024-এ এসে 2025 সালে এসে এই দীর্ঘ 36শে জুলাইয়ের পরে, আগস্টের পরে, আমরা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে আমরা যেটা লক্ষ্য করেছি যে 1971 সাল কিভাবে আমাদের চোখের সামনে, যে আমাদের মুরব্বীরা ছিল, বাবা, তারপরে চাচা যারা ছিল তাদের সামনে, দাদারা ছিল তাদের সামনে কিভাবে ভুলুণ্ঠিত হয়েছে, সেই ইতিহাস কিভাবে বিকৃত হয়েছে, সেটা আমরা কিন্তু 24-এর এই আন্দোলনে দেখেছি। তো আমাদের চোখের সামনে যে ঘটনাগুলো ঘটেছে সেটাও আমরা এখন যে উল্টোটা দেখছি, যে ছাত্র জনতা এখন ক্রেডিট নিয়ে ব্যস্ত। যেই ছাত্র জনতার উচিত ছিল দেশ সংস্কার, যেই একই সাথে দেশ সংস্কার করবে, যেই ছাত্র জনতা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, একই সাথে জেলে বন্দী ছিল, একই মামলার আসামি ছিল, সেই ছাত্র জনতা একে অপরকে ব্লেম দিচ্ছে যে একে বলছে সে খুনি আর অমুকজন সে তাকে বলছে খুনি। এটা কিন্তু আমরা কখনো আশাও করি নাই, এটা আমাদের প্রত্যাশাও ছিল না। কিন্তু এই আশা করা না, প্রত্যাশাও করা ছিল না, কিন্তু এটা আমাদের আশায় পরিণত হয়েছে
প্রত্যাশায় পরিণত হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে বলবো যে আমাদের বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটতেছে, বিশেষ করে ছাত্রদল, ছাত্র শিবির নিয়েই বর্তমানে এবং বৈশা এই ৩ টা সংগঠন নিয়ে মূলত বর্তমান নিউজের হেডলাইন চলমান হয়। তো সেই পরিপ্রেক্ষিতে আর এই ৩ সংগঠনের আন্দোলনের ভূমিকা ছিল অতুলনীয়। আমি এটা অস্বীকার করব না। ৩ সংগঠনের আন্দোলনের ভূমিকা ছিল অতুলনীয়। আর বৈশা তো একটা সকল রাজনৈতিক সংগঠনের সমন্বয় একটা প্ল্যাটফর্ম। বৈশা কারো বাপদাদার সম্পত্তি নয়, কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। আচ্ছা, আমিও হ্যাঁ, বৈশার আসলে একজন আমি গর্বিত একটু জি, হ্যাঁ, জি, আমি একটু আপনার কাছে ওই প্রশ্নতেই যাই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বরিশালের সমন্বয়কদের একজন আপনি ছিলেন, অন্যতম সমন্বয়ক, এবং এই আন্দোলনকে সংগঠিত করার জন্য বরিশালের আপনার অবদান অসংখ্য। সেই জায়গা থেকে পরবর্তীতে আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হলেন না কেন, কিংবা তারা যে রাজনৈতিক ছাত্র সংগঠনে পরিণত হবে সেটা আসলে তার আগে কখনো তারা প্রকাশ করেছিল কিনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু আজকে প্রশ্ন করেছেন, সবার সামনে উত্তর দেওয়া উচিত। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে থাকার জন্য আমি আ আগে থেকেই আমার মনোভাব ছিল যে আমি চেয়েছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে সকল রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে ছিল, সেভাবেই যেন থাকে। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্রেশার গ্রুপ থাকুক, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের সকল অন্যায়, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি এইগুলো যেন বন্ধ করা সম্ভব। এইজন্যই দরকার প্রত্যেক রাজনৈতিক সংগঠনে যারা ছিল সবাই যেন থাকতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো যখন আমি বিশেষ করে হান্নান মাসুদ ভাইয়ের সাথে যখন আমাদের মিটিং হয়, মিটিং এর ভিতর তাদের যে শর্তগুলো জুড়ে দেওয়া ছিল, সেই শর্তের সাথে আমরা পড়ি না। যেই শর্তের সাথে ছিল যে আমি প্রশ্ন করেছিলাম, প্রশ্নের উত্তরে তার একেবারে স্পষ্ট আমার মনে আছে। সে উত্তর দিয়েছিল যে এটা একটা আ না চাইতেও রাজনৈতিক সংগঠন। এটা হলো মূল কথা। এটা না চাইলেও একটা রাজনৈতিক সংগঠন। যার কারণে এখানে রাজনৈতিক সংগঠনে যারা জড়িত ছিল, আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে ছিল কিন্তু এখন কমিটি গঠনের সময় তারা যুক্ত থাকতে পারবে না। এটা তাদের শর্ত ছিল। সেই শর্তের কারণে বিশেষ করে আমাদের বরিশালের ভিতরে আ অসংখ্য নেতৃবৃন্দ যারা আন্দোলনের মূল নেতা ছিল, যাদের মাধ্যমে মূল মাস্টারমাইন্ড ছিল বরিশালের, যাদের মাধ্যমে আন্দোলন সংগ্রাম সফল হয়েছে সেখানে ছাত্রদল ছিল, ছাত্র শিবির ছিল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছিল, ছাত্র অধিকার পরিষদ ছিল, ছাত্র ফেডারেশন ছিল, ছাত্র ইউনিয়ন ছিল, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ছিল। এরকমের যারা রাজনৈতিক সংগঠনগুলো ছিল সবাই ছিল এবং সকল নেতাদের সাথেই আমরা বৈঠক করতাম। এই বৈঠকগুলো বরিশালে বসে কিন্তু আমরা করতে পারি নাই। এই আমাদের ক্যাম্পাসে করতে পারি নাই। আমরা দূরে সেই স্টেডিয়ামে গিয়ে আমাদের এই মিটিং গুলো করা লাগছে। আমাদের এই গোপনে মিটিং করা লাগছে একেবারে যেভাবে ছাত্র শিবির যে যখন অবৈধ ছিল। বাংলাদেশ যে ওই শেখ হাসিনার সরকারের আমলে যখন তাদেরকে নিষিদ্ধ করা হয়, যে তারা যেভাবে গোপনে কাজ করছে সেভাবে আমাদের কাজ করা লাগছে। এই কষ্ট করার পরে যখন সুখের সময়, সেই সুখের সময় আমাদেরকে তারা দূরে ঠেলে দিয়েছে। এবং দূরে ঠেলে দেওয়ার পরে আমরা দেখেছি সেই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল কিন্তু অনেকে ছিল না, তারাও কমিটিতে আসতে পেরেছে এবং যারা আ কমিটিতে এসেছে এর ভিতরে বৈষম্য দেখেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির মধ্যেই বৈষম্য। যেই লোকে আন্দোলনে ছিল না, যেই লোকে আপনার হলো যে তার কর্মীকে পুলিশ ধরে নিয়ে যায়, তার সামনে থেকে সে মাস্ক পরে তারপর সে ওখান থেকে পালিয়ে যায়। সেও একটা মোটামুটি সুপার 5 এর মধ্যে সে কমিটির মধ্যে থাকে। এরকমের কমিটি আমরা বরিশালের মধ্যে দেখেছি। যেটা আমাদের জন্য লজ্জাজনক, শহীদদের জন্য লজ্জাজনক। যারা আসলে বলতে হয় এখন দুঃখের সাথে বলতে হয় যে শহীদ আবু সাঈদ বিশেষ করে বিএম কলেজের একমাত্র শহীদ, শহীদ তাহিদুল ইসলাম। তারা মনে, মনে এখন মনে হয় বলতেছে যে আমরা কিসের জন্য শহীদ হলাম? এটা তাদের প্রশ্ন। তারা আমাদের বাংলাদেশকে এখন প্রশ্ন ছুড়ে মারতেছে যে আসলে আমরা কিসের জন্য শহীদ হলাম? এইটা দেখার জন্য শহীদ হয়েছিলাম? আরেকটা বিষয় লক্ষ্য করেন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের মাধ্যমেই বৈষম্য দূর হয়েছে, কিন্তু তাদের মাধ্যমেই বৈষম্য হয়। আজকে আরেকটা বিষয় দেখেন যে কমিটি তো গেছে, ভালো কথা। যার কারণে আমরা যেতে পারি নাই। আমি না শুধু আমাদের রাজনৈতিক সংগঠনে যারা যুক্ত কেউই যেতে পারে নাই। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানে তাদের করা উচিত ছিল কি? তারা কমিটি গঠনের পরে প্রত্যেকটা রাজনৈতিক ছাত্র সংগঠনের সাথে তাদেরকে মতবিনিময় করা উচিত ছিল কিনা? কিন্তু আজকে এতদিন হওয়ার পরে এটা আমি মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য লজ্জা যে তারা জি, অন্যান্য টেন্ডারবাজি করার জন্য বিশেষ করে এটা আমি যতটুকু দেখেছি যে তারা টেন্ডার নিয়ে পড়ে আছে বরিশালে। এটাকার বাস্তব জি, কথা আমরা আমরা যে আমরা ওই বৈষম্য জায়গায় বিরোধী আসবো। ছাত্র আমরা এস জি, এম হাসান আমরা এইটার ওই কারণে জায়গায় তারা আসবো। হয়তো হ্যাঁ, মতবিনিময় সভা করতে পারে নাই। জি, জি, জি। আমরা এবার একটু আ নাজমুল হাসান নবীন ভাইয়ের কাছে যাই। যে নাজমুল হাসান নবীন সারা দেশেই
যে অভ্যুত্থান চলাকালীন সময়ে ছাত্র দলের বিশেষ এক ভূমিকা ছিল। তাদের সংখ্যায়, তাদের ছাত্রদের যে সংখ্যা, সে সংখ্যা অনেক বেশ বৃহৎ হওয়ার ফলে, তাদের সাংগঠনিক কাঠামো অনেক বৃহৎ হওয়ার ফলে সারা দেশেই তাদের অবস্থান বিরাজমান ছিল। সেই জায়গায় আমরা একটু আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আসলে যে সংসদ, সেই ছাত্র সংসদ নিয়ে ছাত্র দলের আসলে ভাবনা কি, বা আপনারা কিভাবে ভাবছেন ছাত্র সংসদটাকে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর আয়োজনের পিছনে যারা আয়োজক, সঞ্চালক এবং আমার পার্শ্ববর্তী সংগঠনের ছাত্রনেতা রাজু সাহেব এবং ক্যামেরার পিছনে যারা কলাকৌশল হিসেবে কাজ করছেন, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং আমার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। এবং বিশেষ করে স্মরণ করতে চাই ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগের কথা। এবং আমরা মনে করি ৭১ আমাদের বীজ এবং ২৪ আমাদের অস্তিত্ব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৫৬,০০০ বর্গমাইলে অবিসংবাদিত রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে। আপনারা জানেন ছাত্রদলের সমস্ত বাংলাদেশে ৬৪ জেলা, ডিভিশন, ইউনিট পর্যন্ত, তৃণমূল পর্যায়ে পর্যন্ত আমাদের নেতাকর্মী এবং কমিটি আছে। আমরা বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে অসংখ্য নেতৃবৃন্দ ছাত্রদলের খুন হয়েছে। তারই ধারাবাহিকতায় জুলাই আগস্টে ছাত্রদলের সৈয়দ ওয়াসিম এবং নলসিটি আমার নিজ জেলা ছাত্রদলের সেলিম, তারা নিহত হয়েছেন হাসিনার আজ্ঞাবহ পুলিশের গুলির মাধ্যমে। সংগতির কারণে আমি ঢাকাতে ওই সময়কালীন ছিলাম এবং মিরপুর ১০-এ আমি আন্দোলন সংগ্রাম করেছি। তো আন্দোলন সংগ্রামে ছাত্রদলের ভূমিকায় আপনি লক্ষ্য করে দেবেন, তৎকালে আমাদের বর্তমান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সংগ্রামী ছাত্রনেতা রাকিবুল ইসলাম রাকিব, তিনি যাত্রাবাড়িতে আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করেছেন এবং তার হাতে গুলিও লেগেছে। দ্বিতীয় দফায় আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন সাহেব কেন্দ্রীয় সংসদের, উনি আন্দোলন করেছেন মোহাম্মদপুরে। তেমনি তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রদল এবং ইউনিট যত আছে, কলেজ, ইউনিভার্সিটি, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, তারা আপসহীন ভূমিকা রেখেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে ছাত্রদলের যে রাজনীতি চলছে, নতুন ধারার যে রাজনীতি চলছে, আমরা ছাত্রদলের রাজনীতিকে একটি সমসাময়িক পরিস্থিতিতে একটি নতুন ধারা তৈরি করছি। আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা সকল কাজ বাস্তবায়ন করছি। আপনারা লক্ষ্য করে দেখবেন, জুলাই আগস্টে যখন হাসিনা ফ্যাসিবাদ বিলুপ্ত হয়ে যায় বাংলাদেশ থেকে, এর পরের দিনগুলিতে কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না। তখন ছাত্রদল এবং সমসাময়িক বৈষম্য বিরোধী ছাত্র দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য সংগঠনগুলোর যে নেতৃবৃন্দ ছিল, তারা কিন্তু রাজপথে আমাদের সাম্প্রদায়িক যে ধর্মাবলীর লোকজন বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের টেম্পলগুলো, মন্দিরগুলো আমরা কিন্তু পাহারা দিয়েছি। এরপরে একটি সরকার গঠন হয়েছে। ছাত্রদলের সরকার গঠন করার পরে তাদের রাষ্ট্র কাঠামো মেরামতে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিকে নিয়ে আমরা কিন্তু সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি। আপনি লক্ষ্য করে দেখবেন, আমরা কিন্তু ছাত্রদলের রাজনীতিতে ব্যানার, ফেস্টুন এবং মোটরসাইকেল শোভাযাত্রা সকল কিছু আমরা বাদ দিয়েছি। আমরা ছাত্রদলকে একটি প্রগতিশীল ছাত্র সংগঠন হিসাবে আমরা সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে প্রকাশ করেছি এবং আমাদের পূর্ব ইতিহাস, ঐতিহ্য এবং এগুলোই আমাদের বলে। তবুও আপনি আমাদের যে গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রথম দিকে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম। এর পরবর্তীতে আমরা যখন আমাদের কেন্দ্রীয় নির্দেশনা আসে, নির্দেশনা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সম্পূর্ণ রাজপথে ভূমিকা পালন করেছে। ইভেন আমরা বিগত আপনার ৩ তারিখ, ৪ তারিখ, ২ তারিখে ছাত্র দলের নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, বিশেষ করে সাধারণ আপামর মানুষের যে উৎসব মুখর পরিবেশে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজপথে ভূমিকা নিয়েছে, আসলে এই দৃশ্য হৃদয় বিদারক। এই দৃশ্য ইতিহাসের স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আসলে আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসেবে গর্বিত মনে করি। ছাত্রদল যে পরিমাণ নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে এবং বিশেষ করে জিয়া পরিবার বাংলাদেশের সব থেকে একটাই পরিবার, যে জিয়া পরিবার বাংলাদেশের সব থেকে নির্যাতিত বেশি। আপনি দেখবেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি হাসিনার আজ্ঞাবহ বিচারিক আদালতে তার কিন্তু একটি মিথ্যা মামলা এবং ফরমাসি রায় হয়। সেই রায়ের ধারাবাহিকতায় তিনি কিন্তু জেলে হাজতে ছিলেন এবং তারকে সোলো পয়জন দিয়ে হাসিনা আর পুলিশ এবং সোলো পয়জন দিয়ে বিচারিক বিভাগ তারা কিন্তু জেলখানাতে
তাকে কিন্তু আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, ইজ্জতের মালিক আল্লাহ, তিনি ছাত্র জনতা অভ্যুত্থানে যে গণ অভ্যুত্থান হয়েছে 18 কোটি মানুষের সামনে তার ইজ্জত এবং সম্মান কিন্তু প্রকাশ পেয়েছে। এবং ছাত্র দলের বিশেষ করে আপনি জানেন যে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের প্রায় অসংখ্য লক্ষ শতাধিক মামলা। আমি 2015, 16, 17 আন্দোলনে 15 আন্দোলনে আমি জেলে ছিলাম, রিমান্ডে ছিলাম। বিশেষ করে 4 তারিখে আমাদের নামে দুটি আমার এলাকায় মামলা হয়। আমার পরিবারে আমার বোন ও রাজপথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চালকাঠির অগ্রণী ভূমিকা পালন করেছে। মেহজাবিন ইসলাম মাইশা ও ক্লাস 10-এর সাথে। আসলে এই যে মানুষের, ছোট বাচ্চাদের ভিতরে যে স্পিড, এবং তারা যে বুঝতে পেরেছে এই সরকার সম্পূর্ণভাবে বাংলাদেশের উপর টর্চার, নির্যাতন এবং গুম খুনের নির্যাতন করেছে। আমরা চাই দ্রুত একটি সুন্দর একটি নির্বাচন হোক, যে নির্বাচন মানে গণতান্ত্রিক নির্বাচনের জন্য আমরা এতটা বছর, 17টি বছর যুদ্ধ করেছি। মানুষের বাক স্বাধীনতা, যদি আপনারা বাক স্বাধীনতা না পেলে আজকের এই প্রোগ্রামটা ইনশাআল্লাহ সফল হতো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া। তারই ধারাবাহিকতায় আমরা একটা নির্বাচন চাই, যে নির্বাচনে 18 কোটি মানুষের জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হোক এবং সেই গণতান্ত্রিক সরকারের মাধ্যমেই দেশ পরিচালনা হোক। দেশ জি, পরিচালনা হোক। আমাদের প্রশ্ন ছিল যে আসলে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ছাত্র দলের কি ভাবনা, আমি বলছি ছাত্র সংসদ নির্বাচনটা তখনই আসে যখন বাংলাদেশের আইন শৃঙ্খলা বলেন, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সুন্দর এবং সুন্দর থাকে। আপনারা লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি দুটি পার্ট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যারা গুপ্ত রাজনীতি করেছে, যাদের আত্মপ্রকাশ কম, যারা রাজপথে কোনো ভূমিকা দেখাতে পারবে না, আমরা বলতে চাই সেই গুপ্ত রাজনীতির ছাত্র সংগঠনের বিরুদ্ধে আপনারা 17 বছর আন্দোলন সংগ্রামে আপনাদের অর্জন কি? আপনারা 17 বছর আন্দোলন সংগ্রামে আপনারা ভিডিও ফুটেজ দেখাতে হবে এবং সেই ভিডিও ফুটেজ রাজপথে সমগ্র বাংলাদেশের মানুষের কাছে আত্মপ্রকাশ করতে হবে। তাহলে একটি সুন্দর ধারার রাজনীতি আমরা পরবর্তীতে ছাত্র রাজনীতি দেখতে পাবো। তার এই ধারাবাহিকতায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জগন্নাথ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, বিশেষ করে বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদ বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আপনি কিন্তু একটি সুষ্ঠু ধারা রাজনীতি আনতে পারবেন। যদি আপনি দেশের পরিস্থিতি ঠিক না হয়, তাহলে রাজনীতি ছাত্র সংসদ নির্বাচন দেওয়া আমরা মনে করছি না এই মুহূর্তে সম্ভব। এই মুহূর্তে আমরা একটাই জিনিস মনে করছি, যে তারেক রহমান সাহেবের যে 31 দফা, সেই 31 দফার মধ্যেই সকল বৈষম্য এবং সকল কিছু নতুন ধারা যে রাজনীতি আগামী দিনে প্রতিষ্ঠিত হবে তার সকল কিছু দেওয়া আছে। আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা কিন্তু একটি নির্বাচনের কথা বলছি। এবং আপনি যদি কিছুদিনের বর্তমান যে আপডেট যে হেডলাইন নিউজগুলো দেখছেন, তারা স্থানীয় সরকারের নির্বাচনের জন্য তারা সম্পূর্ণভাবে আগানোর চেষ্টা করছে। আসলে এটি একটি আমরা মনে করছি তৃতীয় পক্ষের একটি ট্র্যাপ। কারণ স্থানীয় সরকার নির্বাচন দিলে হাসিনার ফেসিবাদী যে আওয়ামী লীগ আছে, কারণ বাংলাদেশ থেকে আপনারা জানেন শেখ পরিবারের এমপি মন্ত্রী তারা পালিয়ে গেছে, কিন্তু হাসিনার যে সমর্থক এবং নির্যাতন নিপীড়নের যে স্টিম রোলার যারা চালিয়ে গেছে তারা কিন্তু সবাই দেশে আছে। তাদের কিন্তু একটা পায়তারা করে বাংলাদেশে একটা অবস্থান দেওয়া তৈরি করছে। আমরা সেই অবস্থানের জি, আচ্ছা, আপনারা নির্বাচনের কথা বলছেন, কিন্তু আপনারা এই যে গণহত্যাকারীর গ্রেফতার কিংবা এই যে তাদের যে বিচার, সেই বিচারের অধীন বা বিচার প্রক্রিয়ার পরে নির্বাচনটা চান। এই আগে অন্তত এরা যেহেতু এই গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলছে তারা নির্বাচনের দিকে যাচ্ছে, তারা সংস্কার দিকে যাচ্ছে, তারা সংস্কার করেছে এবং তারা প্রস্তাবনা দিয়েছে 5টা দপ্তর থেকে। তো সেই 5টা দপ্তরের যে সংস্কার প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শেষ হওয়ার পরে স্থানীয় নির্বাচনের তারা কথা বলেছেন যে স্থানীয় নির্বাচন দিবেন। এবং আমার যেটা প্রস্তাবনা, যে আপনারা বারবার নির্বাচন চাচ্ছেন, কিন্তু আপনারা এই যে গণহত্যাকারীর বিচার কিংবা কোনো ধরনের তাদেরকে বিচার ছাড়াই আপনার নির্বাচনের দিকে, শুধুমাত্র কি একটা নির্বাচনের জন্য এত বড় অভ্যুত্থান হয়েছে? আসলে শুধুমাত্র নির্বাচনের জন্য গণ অভ্যুত্থানের বিষয় না। আপনি বিষয়টা হলো আপনি মানুষের ভোটাধিকারের জন্য আপনি নির্বাচন করেছেন। আপনি ভোটাধিকার যখন কনফার্ম করতে পারবেন তখনই কিন্তু আপনাদের বিচার, আইনি বিচার ব্যবস্থা আপনি লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের যে র্যাবের যে তাণ্ডব, জুলাই আগস্টে র্যাবের যে তাণ্ডব ছিল, হেলিকপ্টার থেকে গুলি করেছে র্যাবের সিও ছিল একজন। উনি যাত্রাবাড়িতে উনি কিন্তু ঘোষণাই দিয়ে বলেছে এই যাত্রাবাড়িতে কোনো ছাত্র নেই, সকল জামাত এবং শিবিরের নেতাকর্মী এবং বিএনপি নেতাকর্মী তারা কিন্তু যাত্রাবাড়িতে অবস্থান নিয়েছে। তাকে কিন্তু প্রমোশন দিয়ে র্যাবের সিও করা হয়েছে। আপনি এভাবে লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের সরকারি দপ্তরগুলায় যে, এবং হাসিনার যে আমলা যারা টাকা দিয়ে ঘুষ বাণিজ্য দিয়ে মানুষের সুপারিশ দিয়ে যাদের চাকরি হয়েছে তারা কিন্তু এখনো আছে। সো আপনি শেখ হাসিনার সে ইন্ডিয়ায় পালিয়ে গেছে, তাদের বিচারের যে মামলাগুলো হয়েছে তাদেরকে গ্রেপ্তার বলেন,
তা আমরা সর্বোচ্চ এই সরকারের যে স্বরাষ্ট্র দপ্তর আছে তা থেকে পাচ্ছি না। আপনি লক্ষ্য করে দেখবেন কালকের ঘটনাটাই বা মোহাম্মদপুর বলেন, উত্তরাতে বলেন, প্রচন্ড পরিমাণ ছিনতাই মানুষের, তারা এবং সাধারণ শিক্ষার্থীদের ধর্ষণের বিরুদ্ধে কালকের যে সারা বাংলাদেশে একটি মিছিল সংগঠিত করেছে, মিছিল করেছে। আজকের এই স্বাধীনতার পরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পরে একটি সুন্দর সার্বভৌমত্ব দেশে এই সকল প্রত্যাশা কিন্তু আমাদের জন্য, আমরা ছাত্র বা আমার পার্শ্ববর্তী যে আলোচক আছে তাদের সংগঠন বলেন বা বৈষম্য বিরোধী ব্যানার বলেন, যেসব সংগঠনই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল তারা কিন্তু কেউ প্রত্যাশা করে না। আপনি দেখবেন আপনি দেখবেন জুলাই আগস্টের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সারা বাংলাদেশের কিন্তু ছাত্র সংগঠনের মুখপাত্র ছিল এবং সবাই কিন্তু একতাবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে। আমরা চাই নতুন যে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নতুন সূচনা হচ্ছে, সেই সূচনাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা চাই একটি ক্যাম্পাসে একটি সুন্দরভাবে আমরা যেমন আমাদের সদস্য ফর্ম বিতরণ করছি, আমাদের পার্শ্ববর্তী দলগুলো বিতরণ করবে, কিন্তু কারো উস্কানিতে, কারো সাধারণত কারো একটি স্ট্যাটাসের মাধ্যমে, কাদের একটি কথা বলার মাধ্যমে কোনো সংগঠনের জানি আমরা বিরুদ্ধে না জড়াই, আমরা একটি সুষ্ঠু ধারা রাজনীতি। জি, নাজমুল হাসান নবীন, আপনাকে ধন্যবাদ জানাই। আমরা আবার একটু এস এম হাসান রাজুর কাছে যাই। এস এম হাসান রাজু, বারবারই আপনারা জানেন যে ছাত্র শিবিরের যে নিয়মিত মাসিক পত্রিকা ছাত্র সংবাদ, সেখানে উল্লেখ করা হয়েছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে কিছু মুসলমান ভুলক্রমে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, এটা তাদের দূরদর্শিতা এবং মনোবলের অভাব, আল্লাহ তাদেরকে ক্ষমা করুক। এই বিষয়ে আপনারা, এস এম হাসান রাজু, আপনারা একটা ইসলামিক ছাত্র সংগঠন, আপনারা কি মনে করেন যে আসলে 71-এর মুক্তিযুদ্ধে আসলে যারা যুক্ত হয়েছে তারা কি আসলে ভুলক্রমে কিংবা আসলে কোনো ধরনের তাদের পদক্ষেপ ছিল কিনা, ভুল পদক্ষেপ ছিল কিনা, কিংবা আসলে একেবারে সরাসরি যদি প্রশ্ন করি যে 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে আসলে ইসলামী ছাত্র আন্দোলনের বক্তব্য কি? হ্যাঁ, প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1971 সালে যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে সকল শহীদদের প্রতি। এই বক্তব্যের মাধ্যমে আপনি হয়তো বুঝতে পেরেছেন যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের অবস্থান কোথায় 1971 সালে। 1971 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রাণকেন্দ্র চরমোনাইতে মুক্তিযুদ্ধের ঘাঁটি ছিল, এটা কেউ অস্বীকার করতে পারবে না। প্লাস হলো ওখানে সবাইকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, বলবে ইনশাল্লাহ। আর 1971-এর চেতনা নিয়েই 24-এর আন্দোলন হয়েছে, এটা হলো বাস্তব, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আর 1971-কে বাদ দিয়ে আপনি 24-কে ধারণ করবেন, এটাও আপনি পারবেন না, এটাও সম্ভব না। কারণ আমরা আমাদের স্লোগানে ছিল, বিশেষ করে আমি স্লোগান দিয়েছি এবং সাব্বির ছিল, সাব্বির হোসেন সোহাগ যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বরিশাল জেলা, বিশেষ করে আমরাই তো, তারপরে যে যারা আছেন আপনারাও ছিলেন স্লোগানে। তো স্লোগানে আমাদের স্লোগানটা ছিল এই রকমের যে 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, তারপরে এর বাংলায় বৈষম্য ঠাঁই নাই। এই যে স্লোগানগুলো, এগুলো তো মূলত 71 থেকেই আমাদের প্রেরণা ছিল, 71 আমাদের চেতনা। তো 71-কে বাদ দিয়ে তো আর আমাদের 24 লেখা যাবে না। 24-এর আন্দোলন তো আর 71-কে বাদ দিয়ে দেওয়া সম্ভব না। এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় 1971 সালের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে শহীদদেরকেও স্মরণ করে, তাদেরকে শ্রদ্ধা করে, এবং যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে যে সকল মুক্তিযোদ্ধারা, তাদেরকে আমরা সম্মান এবং শ্রদ্ধা করি, তাদেরকে আমরা ধারণ করি এবং লালন করি, কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে না। যারা আওয়ামী লীগের আমলে নতুন নতুন ভুয়া মুক্তিযুদ্ধ হয়েছে তাদেরকে আমরা দৃঢ়ভাবে ঘৃণা করি। আরেকটা প্রশ্ন ছিল যে আপনি ছাত্র শিবিরের যে ছাত্র সংবাদ নিয়ে যে কথাটা বলেছেন, সেই ক্ষেত্রে আমি যতটুকু জানতে পেরেছি বা দেখেছি যে ছাত্র শিবির এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছে যে যে লেখাটা ছিল সে লেখাটা তারা জানেননি। তারা দাবি করেন যে তারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তারা তাদেরকে বিশ্বাস করে এবং তারা ছিল। আমরাও যেহেতু সারা দেশে ভাই, যেহেতু এই প্রশ্নটা এসেছে, যেহেতু এই কথাটা এসেছে, তাহলে একটু আলাপে যাই যে 1971 সালের যে আল বদর বাহিনী এবং আল শামস বাহিনী, সেই বাহিনীতে সরাসরি যে জামাত ইসলামের নেতারা যুক্ত ছিলেন, এটা বাংলাদেশের যে আলোচকরা আছেন, বাংলাদেশের যে গবেষকরা আছেন, তারা নানানভাবে বিশ্লেষণ করেছেন। আবার একই দিকে জামাতের যে নেতা, যে বর্তমানের যে আমির শফিকুর রহমান, উনিও বলেছেন যে ওই সময় পাকিস্তানকে অটল রাখার দৃঢ় চেষ্টা জামাতের ছিল। সেই জায়গায় বোঝা যায় যে সরাসরি স্পষ্টভাবে তারা এই যে মহান মুক্তিযোদ্ধা বা বাংলাদেশের যে নতুন একটি সার্বভৌমত্ব বাংলাদেশ, সেটা অস্বীকার করেছেন। কিন্তু সেই জায়গায় জাতীয়তাবাদী ছাত্র দল কিছুদিন আগে মধুর ক্যান্টিনে যখন ছাত্র শিবির সংবাদ সম্মেলন করলেন, তারপরে তারা বললেন যে এই যে মধুর ক্যান্টিন, সেই মধুদার যে হত্যাকাণ্ডের দায়ও ছাত্র শিবির নিতে হবে। আপনারা আসলে কি সেটা মনে করেন কিনা যে এই যে মহান মুক্তিযুদ্ধের
পরবর্তী সময়ে ছাত্র শিবিরের কিংবা জামাত ইসলামের সেই দায় নিতে হবে? আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইটি স্থাপনা, একটা হলো মধুর ক্যান্টিন আর একটা হলো রাজু ভাস্কর্য। সেই ক্ষেত্রে মধুর ক্যান্টিনের দায় ছাত্র শিবির নিতে হবে, আর রাজু ভাস্কর্যের যে রাজু, যিনি শহীদ হয়েছে, সেটার দায়ভারও ছাত্র দলেরও নিতে হবে। যে যেটা অন্যায় করবে সেই অন্যায়ের দায়ভার নিয়ে অন্যায়কে ক্ষমা চেয়ে তারপরে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি করা, এটা আসলে যৌক্তিক। কিন্তু অন্যায়কে অন্যায় বলা না বলাটাও আসলে আমি মনে করি একটা ছাত্র সংগঠন যে করুক, সেটা ছাত্র শিবির হোক, জি। ছাত্র দল হোক, বা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হোক, যে আমার সংগঠন অন্যায় করবে, অন্যায়ের সে অন্যায়কে প্রশ্রয় দেবে, এটা আমি মানি না। এর জন্য হলো প্রত্যেকটা ছাত্র সংগঠনের উচিত, সে ভুল করবে, এটাই স্বাভাবিক, মানুষ ভুলের ঊর্ধ্বে না। যদি ভুল করে থাকে, সে ভুলের সংশোধনের সুযোগ আছে। সেই ক্ষেত্রে দায়ভার ছাত্র দলেরও আছে, ছাত্র শিবিরেরও আছে। দুইটা দুইটা বিষয় আর কি। জি, আপনাকে ধন্যবাদ জানাই। আমরা একটু আবার নাজমুল হাসান নবীনের কাছে যাই। যে নাজমুল হাসান নবীন, আমরা দেখব যে বিগত 53 বছরে যে সরকার ক্ষমতায় এসেছে তার ছাত্র সংগঠন প্রত্যেকটি ক্যাম্পাসে তার নিজস্ব রাজত্ব তৈরি করে ফেলেছে। সেখানে ছাত্র দলও তার নিজস্ব অতীত আছে, যে যেখানে প্রত্যেকটি দেশের যে ক্যাম্পাস সেটা নিজস্ব করে নেওয়া। সেই জায়গা থেকে আমরা যদি আপনাকে একটু প্রশ্ন করি যে জাতীয়তাবাদী ছাত্র দল তারা আসলে প্রত্যেকটি ছাত্র সংগঠনের সহাবস্থান বিশ্বাস করে কিনা, কিংবা যদি এই নির্বাচনের, আপনারা যেহেতু সকলেই নির্বাচন চান, সকল রাজনৈতিক দলই আসলে নির্বাচন চায়, নির্বাচনের পরবর্তীতে যদি জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, সেই ক্ষেত্রে প্রত্যেকটি রাজনৈতিক ছাত্র সংগঠনের ক্যাম্পাসে তার সহাবস্থান করতে পারবে কিনা? নাজমুল হাসান নবীন। ধন্যবাদ আপনাকে ভাই। আমার আলোচক উনি বলেছেন যে রাজু ভাস্কর্যের রাজুর কথা। আমি একটু দুই লাইন বলতে চাই। আসলে ছাত্রদল একটি দক্ষিণ এশিয়ার একটি সর্বোচ্চ একটি বড় সংগঠন, এবং ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ, কর্মী এবং আছে। কিন্তু আসলে ভাই একটি যথার্থ কথা বলেছেন, আমি তার সাথে একমত। আপনি যে অন্যায় করবে সেই অন্যায় তাকে মাথা পেতে নিতে হবে, সে যে সংগঠনেরই হোক। সেইটার সেইটার দায় কোনো দল নেবে না। তেমনি আপনি দেখেন কুয়েটের যে সাম্প্রতিক যে ঘটনাটা ঘটেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার সদস্য ফরম বিতরণ করাকে কেন্দ্র করে, আপনি যদি ভিডিও ফুটেজ গুলো দেখেন, সদস্য ফরম বিতরণ করার গুলো কেন্দ্র করে আজকের এত ঘটনা আজকে হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু দুঃখ প্রকাশ করেছে, এবং সাথে সাথে এই সংশ্লিষ্ট অপরাধের সাথে যারা জড়িত ছিল তাদেরকে তারা কেন্দ্র থেকে টার্মিনেট করেছে। তেমনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আপনি দেখবেন জুলাই আগস্টের পরে যে পরিমাণ মানুষের শোকাজ করা হয়েছে ছাত্র দলের নেতৃবৃন্দদের, সত্ত্বেও তারা কিন্তু সবাই পরীক্ষিত নেতা, এখানে কিন্তু কোনো অবকাশ করার সুযোগই নেই। এবং আমরা যখনই কারো কাছ থেকে আমরা প্রমাণ পাচ্ছি, আমাদের কেন্দ্র সেটাই ইন্ডিভিজুয়ালি তাদের নেতৃবৃন্দর থেকে তারা নিজের পর্যালোচনা করে তারা কিন্তু সাথে সাথে পদক্ষেপ নিচ্ছে। তেমনি বাংলাদেশ, আপনি পরবর্তীতে আমাকে প্রশ্ন করেছেন যে নির্বাচনের পরে আমরা সহাবস্থান নিতে দিব কিনা। আসলে আপনি হল বাণিজ্য, ক্যান্টিন বাণিজ্য, এগুলা কিন্তু ছাত্র দলের পুরনো যে ইতিহাসে সকল ছাত্র সংগঠনেরই বিভিন্ন ভাবে কিন্তু এটি টাইটেরিয়া ছিল। আপনি কিন্তু দেখবেন জুলাই আগস্টের বিপ্লব হওয়ার পর থেকে ছাত্রদল কিন্তু একটি নতুন ধারার, নতুন সূচনা রাজনীতি শুরু করেছে। আপনি তারই ধারাবাহিকতা আপনাকে যে বললাম যে আমরা কিন্তু দেখবেন ব্যানার ফেস্টুনে সারা বাংলাদেশে রোড ঘাট বন্ধ ছিল, মাইকের আওয়াজ, শোডাউন, মোটরসাইকেল শোডাউন, এইগুলো থেকে কিন্তু সম্পূর্ণভাবে ছাত্রদল বিরত আছে। এবং সহ অবস্থান বলতে দেখেন, আপনারা কিন্তু দেখবেন সেটা তো আপনারা ক্ষমতায় নাই দেখে আছে, ক্ষমতায় আসলে তো সেটা আবার চালু হবে। একটু বলছি তো। এরপরে নির্বাচনের মাধ্যমে যদি একটি জনগণ যাদের ভোট দিয়ে বিএনপি যে ক্ষমতায় আসবে, বিষয়টা এমন না। অন্য সংগঠনও তো, অন্য দলও আসতে পারে। বিএনপি, আপনারা যদি মনে করেন জনগণ আমাদের ভোট দিবে, আমাদের কার্যকর, অবশ্যই জনগণ আমাদের ভোট দিয়ে ক্ষমতায় আনবে, এবং জনগণের ভোটের জন্য আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। আপনি দেখবেন তারেক রহমান সাহেবের যে 31 দফা কর্মসূচি আছে, বা 31 দফা কর্মসূচি, সেখানে ছাত্র দলের রাজনীতি, পরবর্তীতে রাজনীতি কেমন হবে সেটি বলা হয়েছে। তিনি কিন্তু চেয়েছেন একটি জাতীয় সরকার করতে, সকল মানুষের যে সেই মনে করেন সংসদে তাদের পার্টিসিপেট করার সুযোগ রয়েছে। আপনি দেখবেন ছাত্র দলের রাজনীতি এবং পার্শ্ববর্তী অঙ্গ সংগঠনের অন্যান্য সংগঠনগুলোর যে রাজনীতি, সকলের সহাবস্থান ক্যাম্পাসে থাকবে। তারা সকলে তাদের নিজেদের অধিকারের দাবিতে মিছিল দিতে পারবে, তাদের সকলের অধিকার দাবিতে তারা কথা বলতে পারে। এই জায়গায় ছাত্রদল সম্পূর্ণভাবে তাদের সাথে একমত, এবং তারা সম্পূর্ণভাবে এই কাজের সামনের দিকে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে।
আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটা জায়গায় দ্বিমত, যারা গুপ্ত রাজনীতি করার জন্য, যেমন খুনি হাসিনার সময় আমরা দেখবেন মিডিয়াগুলো সম্পূর্ণ আচ্ছা, এই ভিন্নভাবে। যে নাজমুল হাসান নবীন, একটু মিনিট দাঁড়াই, এই করি যে আপনারা আজকে বলছেন গুপ্ত রাজনীতি, কিন্তু এই ছাত্রদের যে ছাত্র দল এবং ছাত্র শিবির, এরা কিন্তু প্রায় 20 বছর বা তারও অধিক সময় কিন্তু একসাথেই রাজনীতি করছেন। এই জামাত, আজকে বিএনপি এতবার বলছেন জামাত ইসলাম তারা গুপ্ত রাজনীতি, তাদের 71-এর নিয়ে প্রশ্ন আছে, কিন্তু তারা কিন্তু একসাথেই করছেন। মানুষ কিন্তু জানে যে জামাত এবং বিএনপি একই সাথে একই দল। আমি কিন্তু আপনাকে আগেই বলেছি 71 আমাদের বীজ, 24 আমাদের অস্তিত্ব। আপনি যদি বিষয়টি খেয়াল করে দেখবেন, স্বাধীনতার মহান যুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মহান স্বাধীনতার ঘোষক, উনি কিন্তু রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা। এবং বিশেষ করে এরকমের বিএনপি নেতাকর্মী বলেন, অসংখ্য মুক্তিযোদ্ধা আছে এবং সকল মুক্তিযোদ্ধা এবং তাদের কার্যকলাপ ইতিহাসের পাতায় কিন্তু স্বর্ণাক্ষরে লেখা আছে। কিন্তু আমরা যতদূর দেখেছি, যতদূর ইতিহাস থেকে আমরা জেনেছি, বাংলাদেশ জামাতে ইসলামী তাদের কিন্তু 17 বছরে অফিসও খুলতে পারে নাই। বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম, আপনি বলেছেন তাদের সাথে আমাদের একটা পথ চলা, হ্যাঁ, তাদের সাথে পথ চলা তখনই যখন আমাদের আন্দোলনের সংগ্রামের তাদের সাথে কৌশল শেয়ার করতে হতো, কিন্তু তাদের সাথে আমাদের মতাদর্শকের অনেক এটা কি আচ্ছা, আমি একটু বলি, আসলে আপনাকে একটু আমি থামাই বলি যে নবীন ভাই, যে আপনারা দেখবেন যে ক্ষমতা যখন ছিল বিএনপি, তখন কিন্তু তারা জামাত এবং বিএনপি তারা যৌথভাবে জোট আকারেই ছিল। আপনারা এখন মনে করছেন বা ইতিহাস থেকে জানতে পারতেছেন যে আসলে জামাত ইসলাম তখনকার সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, কিন্তু তখন কি জানতে পারে না, নাকি কোনো সুবিধার জন্য আসলে এটা করছিলেন? আসলে ইতিহাস থেকে মুক্তিযুদ্ধের বিপক্ষে আমি এই শব্দটা আপনাকে ব্যবহার করি না, আপনি একটু নোটেট করবেন। আমি বলেছি আমরা ইতিহাস থেকে যতদূর জেনেছি, বাংলাদেশ জামাত ইসলামী বা বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির বলেন, অঙ্গ সংগঠন বলেন, তাদের ভিতরে কেউ কোনো মুক্তিযোদ্ধা রণাঙ্গনে যুদ্ধ করেছে আপনি এটা আমাকে দেখাতে পারবেন কিনা আমি জানি না। বা তাদের যে মুক্তিযুদ্ধের চেতনায় যারা উজ্জীবিত, তাদের কথাবার্তা, তাদের টাইটেরিয়া তাদের মতাদর্শকের সাথে মেলে। কিন্তু আমরা হাসিনা বিরোধী ফ্যাসিবাদী আন্দোলনের যে আমাদের যুদ্ধের রণকৌশল, আমাদের যুদ্ধের যে একটা কৌশল, সেই কৌশল ক্ষেত্রে ছাত্র সংগঠনের তাদের নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হতো বা কিছু কিছু ক্ষেত্রে আলোচনা হতো, কিন্তু আমাদের সাথে সম্পূর্ণভাবে তাদের মতাদর্শকে অনেক পার্থক্য রয়েছে, রাজনৈতিক চলাফেরায় পার্থক্য রয়েছে, রাজনৈতিক আচার আচরণের পার্থক্য রয়েছে। আপনি দেখবেন তাদের সাথে কিছু অভিধান যুক্ত আছে তাদের নামের পিছনগুলোয়, কিন্তু আপনি অন্যান্য সংগঠনগুলোর প্রতি দেখবেন, আর বিশেষ করে তার পার্শ্ববর্তী সংগঠন এবং তার থেকেও সব থেকে জঙ্গি সংগঠন ছাত্রলীগ, এইদের টাইটেলের সাথে কিছুটা তাদের পূর্ববর্তী রাজনীতির ইতিহাস মিলে। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পূর্ববর্তী ইতিহাসে তাদের রাজনীতির যে ধারা, এগুলা থেকে চেঞ্জ করে আমরা একটা নতুন ধারার, বারবারই আপনাদের বলছি, নতুন ধারার রাজনীতি করছি, কারণ সবাই বিপ্লবী মানুষ, সবাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। আমরা সেই জায়গা থেকে অন্যায়ের সাথে কোনো আমাদের আপোষ নাই। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আপোষহীন নেত্রী, তা সেও কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করে না দেখে দীর্ঘদিন জেলে ছিল। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান 17টি বছর নির্বাসনে, তার পরিবার নির্বাসন, আমাদের নেতাকর্মী সকল নির্যাতিত, এক একটা নেতাকর্মী এক একটা ধাপ। আপনাকে ধন্যবাদ জানাই। আমরা একটু এস এম হাসান রাজুর কাছে যাই, যে এস এম হাসান রাজু, আপনার একটা ইসলামিক ছাত্র সংগঠন, এটা নিয়ে কি কোনো দ্বিমত আছে? আপনারা কি ইসলামী ছাত্র সংগঠন কিনা, যদি এক কথা একটু উত্তরটা দেন। ইসলামী ছাত্র সংগঠনের বিষয়টা হলো কি, আগে নিজের প্রতি ইসলামটা আগে নিজের ভিতরে আনতে হবে। যদি আমার আলাপটা ছিল এমন যে আসলে আপনারা সারা মানে মানুষের কাছে বা ছাত্রদের কাছে যেভাবে ঘোষণা করেন যে আপনারা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, এই কথা যেটা বোঝা যায় যে তারা একটা ইসলামিক ছাত্র সংগঠন। কিন্তু জামাত ইসলাম, আমি একটু আলাপটা এখান থেকে আসছে যে জামাত ইসলাম সারা জীবন বলে আসছি বা আমরা ছোটবেলা থেকে জানতাম যে তারা একটা ইসলামিক সংগঠন, কিন্তু মৌলানা ভাসানী বলে গেছেন যে আসলে এটা ইসলামিক সংগঠন না। কিন্তু এখনো তারা দেখছে যে এই যে আমির, তিনি গত পরশুদিনে একটা আলোচনায় সে বলেছেন যে জামাত ইসলাম একটা গণতান্ত্রিক সংগঠন। সেই জায়গা থেকে আমাদের যে যতদিনের যে পড়াশোনা ছিল, যতদিনের যা ভাবনা ছিল, সবকিছু আউলে গেছে। সুতরাং এখন আপনারা আপনাদের জায়গাটা একটু আমরা জানতে চাই যে আসলে আপনারা কি ইসলামিক সংগঠন নাকি গণতান্ত্রিক সংগঠন? বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, আমরা ইসলামী সংগঠন, পরিপূর্ণ ইসলামিক সংগঠন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী সংগঠন। আমরা পরিপূর্ণরূপে যে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে সবকিছু পালন করার চেষ্টা করি এবং করেও থাকি।
এবং জি। রাসূল করিম আচ্ছা, সাল্লাল্লাহু আলাইহি জি, ওয়াসাল্লামের জীবন ও আদর্শকে ধারণ করি এবং লালন করি, সেটাই বাস্তবায়ন করার চেষ্টা করি। যেটা জি, আমাদের আচ্ছা। সংগঠনের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, হুম, সাধারণ সম্পাদক যারা আছে, আপনি আমাদের হুম। প্রত্যেকটা কমিটির ভিতরে দেখবেন ইনশাআল্লাহ, আশা করি ইসলামের পরিপূর্ণ রূপ আমাদেরকে দেখতে পাবেন। জি, আচ্ছা, আমার প্রশ্নটা ওই জায়গায় ছিল না। আমার প্রশ্ন ছিল যেহেতু আপনারা ইসলামিক সংগঠন, সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা ক্যাম্পাসে বামপন্থী সংগঠন আছে। যেমন আমরা যদি ধরি ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট থেকে শুরু করে যারা সমাজতন্ত্রে বিশ্বাসী তারা প্রত্যেকেই বামপন্থী সংগঠন হিসেবে আমরা পরিচিত। সেই বামপন্থী ছাত্র সংগঠনের সাথে আপনারা কি ক্যাম্পাসের যে সহাবস্থান সেটা কি আপনারা নিশ্চিত করতে পারবেন? নাকি আবারও সেই আগের মতো করে যখন ইসলামিক যখন শিবির ক্ষমতায় ছিল বিএনপি থেকে এবং জামাত ইসলাম তারা যেভাবে আহ, এই যে বাম সংগঠনগুলোকে যেভাবে একেবারে নিঃশেষ করে দিয়েছেন, কোনো জায়গায় তারা কথা বলতে দেয় না, তাদের মতের বিরুদ্ধে গিয়েছেন, আপনারা কি সেই কালচারে আসলে যাবেন কিনা, কিংবা আপনারা যদি ক্ষমতায় আসেন কিংবা যদি আবারও নতুন ভাবে সকলে সম্মিলিতভাবে জাতীয় সরকার কিংবা নির্বাচিত সরকার আসে, তখন আসলে একই ক্যাম্পাসে আসলে ইসলামিক সংগঠন এবং বাম সংগঠন কিভাবে কার্যক্রম পরিচালনা করবে? ধন্যবাদ রায়দুল ইসলাম সাকিব, আপনাকে প্রশ্ন করার জন্য। গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি প্রশ্ন উত্তরটা এভাবে দিতে চাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি তখনই করবে, তাদের সাথে রাজনীতি তখনই থাকবে যে কোনো সংগঠনের সাথে, সেটা হলো ৩টা শর্তে: ইসলাম, দেশ, মানবতা। ইসলাম, দেশ, মানবতার সাথে যদি কোনো সংগঠন, সেটা বাম সংগঠন হোক, সেটা ডান সংগঠন হোক, যে সংগঠন হোক, যদি এর সাথে কেউ আপোষ না করে, এর সাথে যদি কোনো সাংঘর্ষিক ঘটনা না ঘটে, তাহলে আমরা কোনো সংগঠনের সাথে কাজ করতে আমরা দ্বিধাবোধ করি না। প্লাস তাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে আগ্রহ প্রকাশ করছি এবং তাদেরকে আমরা একসাথেই আমরা একই ক্যাম্পাসে কাজ করতে পারি। যদি কোনো ছাত্র সংগঠন, সেটা ছাত্রদল হোক, ছাত্র শিবির হোক, যে আমার ইসলামকে নিয়ে, আমার দেশ নিয়ে, আমার মানবতা নিয়ে যদি কারো প্রশ্ন তোলে, তারা মানবতা বিরোধী কার্যক্রম করে, ইসলাম বিরোধী কার্যক্রম করে, দেশ বিরোধী কার্যক্রম করে, সেই সকল সংগঠনের সাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কখনোই কাজ করবে না এবং কাজ করার ইচ্ছা পোষণও করছে না, এবং তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতেও তারা দিবে না ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আপনার কাছে যে এই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি যে সারা দেশেই প্রত্যেকটা শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ এই শিক্ষার্থীদের পাশে নেমে এসেছে। তো সেই জায়গায় আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখব যে গার্মেন্টস শ্রমিকরা তাদের বেতনের জন্য দাঁড়িয়েছেন, শিক্ষকরা তাদের বেতনের জন্য দাঁড়িয়েছেন, কৃষকরা তাদের ফসলের ন্যায্য মজুরির জন্য দাঁড়িয়েছেন। আসলে যখন শিক্ষার্থীদের প্রয়োজন হয়েছে তখন আপামর জনগণ আসলে পাশে নেমে এসেছেন, কিন্তু যখন শ্রমিকদের, মেহনতি মানুষের প্রয়োজন তখন আপনারা শিক্ষার্থীরা কেন আসলে সমর্থন দিচ্ছেন না, তাদের পাশে কেন দাঁড়াচ্ছেন না? গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজুল ইসলাম সাকিব। এখন বিষয়টা বলি, বাংলাদেশের যে বিজয়ের পরে, বিশেষ ক্ষেত্রে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে আমাদের সকলেরই ইচ্ছা ছিল এবং সকলেরই আশা ছিল যে দেশ সংস্কার করা। তো দেশ সংস্কার করতে গিয়ে আমাদের কিছু কিছু রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের যে পাতা ফাঁদে পা দিয়েছে অলরেডি, যেটা আমরা দেখতে পেয়েছি। সেই পাতা ফাঁদে পা দিয়ে তারা মূলত উস্কে দিচ্ছে যে ঘটনাগুলো দেখতেছেন, যারা দীর্ঘ 17 বছর আন্দোলন করে নাই, সংগ্রাম করে নাই, কিন্তু এই মুহূর্তে কি আমাদের উচিত ছিল না অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা? যদি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতাম, আজকে আমাদের কিন্তু আন্দোলন করা লাগতো না, সংগ্রামও করা লাগতো না। এক একটা ধাপ বাই ধাপ আসবে। আপনি একটা 20 বছরের অগোছালো রাষ্ট্রকে, একটা 20 বছরের দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রকে আপনি কিন্তু চাইলেই 6 মাসের ভিতরে সংস্কার করতে পারবেন না। এটা আদৌ সম্ভব না। তার জন্য একটু সময়ের প্রয়োজন। এখন আমরা 17 বছর আওয়ামী লীগের নির্যাতন সহ্য করেছি, আওয়ামী লীগের জুলুম সহ্য করেছি, বাকস্বাধীনতা হরণ হয়েছে সেটা সহ্য করতে পেরেছি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দীর্ঘ 6 মাস এটা সহ্য করতে পারতেছি না। তো দেখা যায় আমাদের যে ভাইয়েরা আছে, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের ভিতরে দেখি যে তারা অতি দ্রুত নির্বাচন চায়। অতি দ্রুত নির্বাচন দিলেই তারা মোটামুটি মনে করে যে হয়তো ক্ষমতায় চলে যাবে। জাতীয় নির্বাচনটাই বেশি চায়, তারা স্থানীয় সরকার নির্বাচন চায় না। তো আমি বলব যে দেখেন, এই কারণে ২টা চক্র মানে আরকি পীর কাজ সাহেব করছে। চরমোনাই আমার কিন্তু যত চাইছেন নির্বাচন, কিন্তু পীর সাহেব চরমোনাই চাইছেন যখন ফখরুল সাহেব চরমোনাই যান এবং তারপর যখন বলেন যে নির্বাচন কতদিনে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তখন উনি বলেছেন যে আমরা 1 বছর চেয়েছিলাম, 6 মাস আমাদের ওভার হয়ে গেছে। সেই কথা কিন্তু পীর সাহেব চরমোনাই নিজে বলেছেন। ৬ মাস যে এই ওভার হয়েছে ১ বছর। আমি বলি ৬ মাস হুম, ওভার হয়েছে, ১ বছর চেয়েছিল। ১ বছর কিন্তু হয় নাই। এখনো আমাদের হুম, হাতে ৬ মাস আছে।
এরপরে আমাদের আমির পিশাচ বিএনপিও চরমনায় তো তিনি সেটা বলছে, ভাববেন। বিএনপি বলছে যে এই না বছরের না শেষের না, দিকে আমি নির্বাচন বলি সংগঠিত করা সম্ভব। না আমি বলি শেষ করি একটু। এবং যে বিষয়টা আপনার হলো যে আমরা আমরা প্রধান কিন্তু আগে স্থানীয় নির্বাচন চাচ্ছি। হুম। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আগে জাতীয় উনি নির্বাচন কিন্তু চাচ্ছি না, বলেছেন আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছি। তো যে স্থানীয় কাল সরকার নির্বাচনের মাধ্যমে আপনি নবীন ভাই একটু আপনাকে থামাচ্ছি, আমি একটু বলি, আমি আপনার হ্যাঁ, প্রশ্ন নিব। যে এটা হলো যে স্থানীয় নির্বাচনের মাধ্যমে আপনি এটা ট্রায়াল দিতেছেন, নির্বাচনের যে ট্রায়ালটা যে আপনি আপনার নির্বাচন কমিশন গঠন করেছেন, সেই নির্বাচন কমিশন আসলে আপনি এখন পর্যন্ত সঠিকভাবে করতে পেরেছেন কিনা সেটাও তো দেখার বিষয় আছে। যে আমি স্থানীয় আপনার নির্বাচন যদি থেকে বলছি সঠিক হয়, জি আমরা স্থানীয় সরকার নবীন যদি ভাই আমরা আপনার নির্বাচন কাছে আসবো, সঠিকভাবে, নাজমুল হাসান নবীন আমরা আপনার কাছে আসবো। স্থানীয় সরকার নির্বাচন যদি সঠিক ও সুষ্ঠু হয়, তাহলেই জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি হুম। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও সঠিক না হয়, তাহলে জাতীয় সরকার নির্বাচন কখনোই সুষ্ঠু ও সঠিক হওয়া পসিবল না। তার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই যে আগে স্থানীয় সরকার নির্বাচন হোক। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আমরা যদি বুঝি যে জাতীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচন হবে, সেই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা পসিবল বা এখন মুহূর্ত বা সময় এসেছে, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। এটাই হলো মূল বিষয়। তো দেখা যায় আচ্ছা। যে বিষয়টা বললেন যে আপনি গার্মেন্টস শ্রমিকের কথাগুলো বললেন, সেই প্রশ্নে আসি। হুম। আমি যে কথাগুলো বলেছিলাম যে এটা একটা চক্র কাজ করতেছে, দেখেন আমরা বিজয়ের পরে শুধু দেখতেছি যে আমি একটা প্রথমেই বলেছিলাম যে নিউজ দেখি শুধু ছাত্র শিবির, ছাত্রদল আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই তিনটা সংগঠনের নিউজের কারণে আমাদের হেডলাইন গুলো ভরে যাচ্ছে। আসলে ভাই দুঃখের বিষয় কি জানেন, যে বিজয়ের পরে এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে বলার সুযোগ দেন। নিউজ হওয়ার কথা ছিল যে ছাত্রলীগ নিয়ে, প্রত্যেকটা নিউজ হবে অমুক জায়গায় ছাত্রলীগ গুপ্ত অবস্থায় আছে, তাকে ধরা প্রয়োজন, অমুক জায়গায় ছাত্রলীগ আক্রমণ করেছে, অমুক জায়গায় ছাত্রলীগ প্রোগ্রাম করেছে, অমুক ছাত্রলীগ এখনো বাহিরে, এইসব বিষয় নিউজ হওয়ার প্রয়োজন ছিল। কিন্তু আওয়ামী লীগ সফল, দেখেন আপনি যখন থেকে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য প্রদান শুরু হয়েছে, পাল্টাপাল্টি হামলার কার্যক্রম শুরু হয়েছে, তখন কিন্তু বেসিক্যালি দেখবেন যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ কার্যক্রম করা বন্ধ করে দিয়েছে। তারা জি মোটামুটি নবীন ভাই, পর্যায়ে সোফার নবীন উপরে ভাই চেয়ারে, আমরা আপনার কাছে আসবো, অবশ্যই আসবো। তারা সোফার উপরে বসে আছে, আওয়ামী লীগ সোফার উপরে বসে তারপরে মোটামুটি পর্যায়ে ধরেন আপনার আয়েশ আরাম করছে, আর পাশে একটা কোলবালিশ রাখতেছে এবং শুয়ে শুয়ে আঙ্গুর ফল খাচ্ছে, আর মোটামুটি বাহবা দিচ্ছে আর হা হা করছে যে বিষয়টা দেখো আমরা যে কার্যক্রম গুলা করতেছি সেই কার্যক্রম গুলা এরা এরা করে নিচ্ছে, যে আমাদের যারা বিতাড়িত করেছে তারাই আমাদের কার্যক্রম করছে। এটা কিন্তু আপনি খেয়াল করেছেন যে এই ঘটনার পর থেকে ছাত্রলীগ কোনো মিটিংও করতেছে না, ছাত্রলীগ কোনো মিছিল করতেছে না, আওয়ামী লীগও কোনো মিছিল করতেছে না, কারণ তাদের কার্যক্রম যে হরতাল কর্মসূচি, সে হরতাল কর্মসূচি অটোমেটিক হয়ে যাচ্ছে ভাই। আপনি দেখেন অমুক দিন অমুক সংগঠন আন্দোলন করতেছে, তমুক দিন অমুক সংগঠন আন্দোলন করতেছে, এমনি তো জনদুর্ভোগ তৈরি হচ্ছে না, সেখানে ছাত্রলীগের কি আপনার গাড়ি আটকানোর প্রয়োজন আছে, গাড়ি পোড়ানোর প্রয়োজন আছে? অটোমেটিকই তো দেখা যায় যে ক্যাম্পাসে অমুক জায়গায় অমুক ছাত্র সংগঠন তাকে মারতেছে, তারা তাকে মারতেছে, কারণ ছাত্রলীগ যে কার্যক্রম গুলো করবে সেই কার্যক্রম গুলা বর্তমান যে ছাত্র সংগঠন রয়েছে, যারা যারা মোটামুটি এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছিল, তারাই সেই ভুলগুলো করছে। আমি আশা করি এবং আশা ভাই করব আছে ভবিষ্যতের সময়ে যেন জি এখান জি থেকে জি ফিরে আসে ছাত্র সংগঠনগুলো, এখান জি থেকে আচ্ছা ফিরে আমরা আসে একটু, হ্যাঁ। এবং হুম। বাংলাদেশকে সংস্কার করার জন্য আমরা যেভাবে জুলাই বিপ্লবে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, সেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এর মানে বাংলাদেশকে সংস্কার হাসান করব। রাজু ভাই, হাসান রাজু আপনি বলতে চান যে যারা যারা এই মুহূর্তে আন্দোলন সংগ্রাম করছে তারা সবাই এই সরকারের বিরোধিতা করছে এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে, সোজা হিসাব। জি জি আচ্ছা, জি আমরা জি একটু নাজমুল হাসান নবীন না ভাইয়ের কাছে চাইতো যাই। না চাইতো তারা বুঝে না, আসলে হয়তো হুম, না বুঝেও করতেছে, যেটা জি অটোমেটিক হয়ে যাচ্ছে আওয়ামী লীগের যেটা জি আচ্ছা, বাস্তবায়ন। আমরা একটু নাজমুল হাসান নবীন ভাই আপনার কাছে যাই। আচ্ছা, রাজু ভাই আগে প্রথমে বলেছে যে বাংলাদেশের যে নির্বাচন নিয়ে কিছু কথা বলেছে, স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন, জাতীয় দল নাকি জাতীয় নির্বাচন চায়। আসলে আমি ওনাদেরকে একটু বলতে চাই, আপনাদের 17 বছরের আন্দোলন সংগ্রামে আপনাদের কি ভূমিকা ছিল, আপনাদের রাজপথে কি অগ্রণী ভূমিকা ছিল, এটা আপনার জাতির কাছে আপনারা প্রকাশ করেন এবং জাতির কাছে আপনারা তথ্য প্রমাণ দেন। দ্বিতীয় কথা হলো আপনাদের আমির সাহেব যখন বরিশালের খুনি হাসিনার যে তথাকথিত মেয়র তাদের সাথে নির্বাচনে অংশ নিয়েছে এবং তিনি কিন্তু শাহেকের চরমনায় গেছেন, শাহেকের চরমনায় ফজলুল করিম গিয়েছেন।
এবং উনি রাস্তায় কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীর হাতে লাঞ্ছিত হয়েছে এবং তার রক্ত রাজপথে রঞ্জিত হয়েছে। তিনি কিন্তু তখন ওই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা জানিয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বলেন, চরমনাই পীর সাহেব বলেন, এই অন্যায়ের বিরুদ্ধে তারা কিন্তু অবস্থান কর্মসূচি নিয়েছে। তারই ধারাবাহিকতায় আপনি যদি মনে করেন জুলাই আগস্টের আপনি ওনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, জুলাই আগস্টে তারেক রহমান সাহেব ওনাদের স্বীকার করতে হবে তিনি কিন্তু মাস্টার মাইন্ডের ভূমিকা পালন করেছে। তিনি যে পরিমাণ অর্গানাইজ করেছে, তিনি সকল অঙ্গ সংগঠন, অন্যান্য যারা দলীয়, যেমন আপনাদের চরমনাই বলেন, আপনার তারপরে বামপন্থী বলেন, ডানপন্থী বলেন, অন্যান্য যত হাসিনা বিরোধী আন্দোলনের যারা জ্যোতিষ, সকলের সাথে কিন্তু তিনি সমন্বয় করার চেষ্টা করেছেন। তারই ধারাবাহিকতায় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, দক্ষিণ বরিশালের কৃতি সংক্রান্ত, তিনি কিন্তু মুখপাত্র ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের। উনি আরো কিছু, আচ্ছা, আপনি বললেন মাস্টারমাইন্ড, সেই মাস্টারমাইন্ড যদি হিসাব করতে হয় তাহলে পীর সাহেব চরমনাইনও মাস্টারমাইন্ড ধরতে হবে, কেননা তিনি কিন্তু প্রথম গণভবন ঘেরাও করার কথা বলেছিলেন। আপনাকে বলি, আপনি যদি মাস্টার মাইন্ড কথা বলে থাকেন, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক ছাত্র নেতা, ছাত্র দলের সোনালী ফসল, বরিশাল বিএম কলেজের সাবেক বিপি মাহবুবুল হক নান্নু ভাই, তিনি কিন্তু হাসিনা মুক্ত বাংলাদেশ চেয়েছিলেন। এই হাসিনা মুক্ত বাংলাদেশ কিন্তু তিনি 6-7 মাস, 4 মাস বা 1 বছর 1.5 বছর আগে চান নাই। আপনি লক্ষ্য করে দেখবেন তিনি কিন্তু এই হাসিনা বিরোধী আন্দোলনে প্রায় 10-11 বছর আগে হাসিনা মুক্ত বাংলাদেশ চেয়েছিলেন। সেই তারই দাবি সে বহুবার। নবীন ভাই, 10-11 বছরের আগের বিষয়গুলো যদি আপনি মনে রাখেন, 64 জেলায় আপনাদের ভূমিকা কি? আপনি রাজপথে আপনাদের মিছিল, কর্মসূচি, এগুলো আপনাদের দেখাতে হবে। আমি উত্তর দিব। আন্দোলন গতিতে আমার ছাত্র দলের ভোলার জেলা সভাপতি শহীদ হয়েছেন। আসানুজ্জামান ভাই একটু পরে উত্তর দেন, আমাকে বলার সুযোগ দেন ভাই। দ্রব্যমূল্য আন্দোলন সভাপতি নূর ভাই, উনি কিন্তু শহীদ হয়েছেন। তেমনি বাংলাদেশের সম্প্রতি যে কোনো ঘটনায় ছাত্রদল যে ভূমিকা পালন করেছে, তারা কিন্তু হাসিনার নলের সামনে, আপনারা বিগত দিনের টিভি আছে, ফুটেজ আছে, সাংবাদিক ভাইদের তাদের পত্রিকার লেখালেখি আছে, কথা আছে, সেগুলো আপনারা দেখবেন। আপনারা এখন বলছে স্থানীয় সরকার নির্বাচন। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে, আপনারা আগে এটা কথার উত্তর দিয়েছি যে হাসিনার শেখ পরিবারের এমপি মন্ত্রী ছাড়া সব বাংলাদেশে আওয়ামী লীগ অবস্থান নিয়েছে, শুধুমাত্র জায়গা পরিবর্তন হয়েছে। আপনি দেখবেন ঢাকা শহরে সবাই কিন্তু এখন ম্যাক্সিমাম, আমরা যারা পালিয়ে রয়েছি, বাড়িতে থাকতে পারিনি, তারা কিন্তু এক একটা জায়গায় অবস্থান নিয়েছিলাম। তেমনি ধারাবাহিকতায় এই যে আওয়ামী লীগের নেতাকর্মী, তারা কিন্তু এক একটা জায়গায় অবস্থান নিয়েছে। আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পদধারী নেতা, সে কিন্তু শিবিরের সভাপতি হয়েছে। আপনি বলতে পারবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন অঙ্গ সংগঠনের, কোন জায়গার, কোন ইউনিটের নেতৃবৃন্দ ছাত্রলীগ থেকে আসছে কিনা? আপনি যদি প্রমাণ দিতে পারেন, চ্যালেঞ্জ করে বললাম, একটা সংগঠনে আমাদের কোনো 64 জেলার ইউনিয়ন পর্যন্ত আমাদের কমিটি আছে, ওয়ার্ড পর্যন্ত কমিটি আছে, একটা ছাত্রলীগের আর হয় না। ছাত্র দলের এবং জাতীয়তাবাদী দলের এমন কোনো সমস্যার সম্মুখীন হয়নি, যার জন্য আমরা এই মবটাইটিয়ার রাজনীতি, আগে যে শিবিরের বা অন্যান্য সংগঠনে বাংলাদেশে বলেন যে মবটাইটির রাজনীতি, এইটা থেকে কিন্তু আমরা সম্পূর্ণভাবে আমরা আগেও নিন্দা জানিয়েছি, বর্তমানে নিন্দা জানাই এবং সামনেও জানাবো। আপনি স্থানীয় সরকার নির্বাচনে আমরা মনে করছি বাংলাদেশের যে স্থানীয় সরকার ওনারা নির্বাচন চাচ্ছে, এটি একটি তৃতীয় পক্ষ, যেটি আপনি দেখবেন 5 তারিখের পরে, জুলাই আগস্টের 5 তারিখের পরে বাংলাদেশে অনেক কূ হয়েছে। আপনি দেখবেন সেই কূর ধারাবাহিকতায় ইন্ডিয়ার যে দালাল বাস্তবায়ন, সেইটা কিন্তু তৈরি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনে করে যারা ইসলামাবাদের দালালি করে, যারা ইন্ডিয়া দিল্লির দালালি করে, তাদের বাংলাদেশের এই 71 এবং 24-এর বাংলাদেশে তাদের কোনো অবস্থান নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের বিরুদ্ধে সব সময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের দালালি করে, বাংলাদেশের গোলামি করে। সুতরাং এই জায়গা থেকে আমরা সম্পূর্ণ এক এবং আমাদের মত এক, এখানে আমাদের কোনো জি, নাজমুল হাসান নবীন, আপনাকে ধন্যবাদ এই প্রশ্নের উত্তরে এবং সার্বিক বিবেচনা। একটু এস এম হাসান রাজু, আপনার কাছে একটু। রাজু ভাইকে আমি একটি কোশ্চেন করতে চাই যে ভাই, আপনি একজন কেন্দ্রীয় ইসলামী ছাত্র সংগঠনের নেতা, আপনি আপনার বাড়ি নলসিটি, আপনার মেবি আমার এলাকায় আপনার শ্বশুর বাড়ি, তো আপনি সেই জায়গা থেকে আপনি আমার এলাকার জামাই। তো জামাই সাহেব, আপনাকে আমি প্রশ্ন করতে চাই, তো আপনারা তো বিগত দিনে আন্দোলন সংগ্রামে অনেক ভূমিকা পালন করেছেন, অনেক কাজ করেছেন আপনাদের ভাষ্য মতে, আপনারা কেন
আপনাদের আন্দোলন সংগ্রামের পূর্ববর্তী ইতিহাসের ছবি বায়োডাটা গুলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ না, বা ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাজমুল হাসান নবীন ভাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় প্রকাশ্যে রাজনীতি করেছে, তারা আমি সবসময় প্রকাশ্যে ছিল। এটা আপনি শিবিরে বলতে পারেন বা অন্যান্য সংগঠনে বলতে পারেন। জি জি নো নো আচ্ছা, আমি সাকিব ভাই একটু প্রশ্ন করতে দেন তাকে, আমি উত্তর দিব, সবই প্রশ্ন জি উত্তর দিব। আচ্ছা, এটা রাজু ভাই উত্তর দেন। জি জি প্রশ্নটা তো বলুন। করতে প্রশ্ন করতে হ্যাঁ দেন। হ্যাঁ বলুন বলুন তো বলুন বলুন। আপনারা আপনাদের ভাষ্যমতে আপনারা রাজপথে অগ্রণী ভূমিকা পালন করছেন, 17 বছরের আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করেছেন। আপনারা কেন, আপনাদের প্রশ্নটা হলো এখানে যে আপনারা এত বছর হাসিনা বিরোধী ফেসিবাদের আপনারা নির্যাতন হয়েছেন, চরমোনাই সাহেবের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে, আপনাদের আলেম ওলামা সহ বাংলাদেশের হাজারো সংখ্যক মানুষ নিপীড়িত হয়েছে, আয়না ঘরের মতো জায়গায় আপনাদের আলেম ওলামাদের রাখা হয়েছে, আপনাদের একটা ওয়াজ মাহফিলে আপনাদের কথা বলতে দেওয়া হয় নাই, রাজনৈতিকভাবে বলেন, পারিবারিকভাবে বলেন, সামাজিকভাবে আপনারা হেয়প্তিপূর্ণ হয়েছেন। সেই জায়গা থেকে আপনারা কিভাবে ভাই আপনাদের স্থানীয় সরকার নির্বাচনের যে হাসিনার যে এতগুলো মানুষ তাদের এর যে যত করাপ্টেড দুর্নীতি বলেন, জায়গাগুলো বলেন, আপনি বলেছেন যে বাংলাদেশের আপনি বলেছেন বাংলাদেশের যে নতুন ধারার যে বৈষম্য যে থাকবে না, সেই ক্ষেত্রে আপনি দেখেন সৈয়দ ওয়াসিম ছাত্র দলের শহীদ হয়েছে, তার নাম আজকে বই পুস্তকে তার নাম কিন্তু লেখা হয় না। এই নিয়ে জাতীয়তাবাদী ছাত্র দল সর্বোচ্চ ভূমিকা এনেছে। সে কি শহীদ ওয়াসিম কিন্তু দ্বিতীয় শহীদ জুলাই আগস্টে। তারপর আপনার নলছিটিতে ভাই যে আমাদের জামাই যা তার শ্বশুরবাড়ি এলাকায় আমি বলেছি সেলিম ছাত্র দলের কিন্তু সে একজন কর্মী, তিনি কিন্তু মারা গিয়েছেন, শহীদ হয়েছেন। সেই ক্ষেত্রে এদের নাম আমরা কিন্তু কোথাও কোনো জায়গায় কারো মুখে নিতে দেখছি না। এই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী সব সময় তারা কিন্তু এই বৈষম্যের জায়গা থেকে কথা বলে আসছে। সেই ধারাবাহিকতায় নির্বাচনমুখী যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, আসলে আপনি সারা দোলনা থেকে কবর পর্যন্ত যেমন শিক্ষার সময়, তেমনি আপনি কিন্তু এই যে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তন বলেন, সকল কিছু পরিবর্তনে কিন্তু সময়ের শেষ নাই। প্রথমত আমরা খুনি হাসিনার ফাঁসির দাবিতে কিন্তু আমরা অনবরত রাজপথে কর্মসূচি পালন করছি। আমরা এইটাই মনে করছি বিচার বিভাগ তখনই স্বাধীনতা কাজ করতে পারবে, স্বাধীনভাবে কাজ করতে পারবে, যখন বিচার বিভাগ বলেন, রাষ্ট্রের মেরামতে সরকারি আমলা বলেন, সকল কিছুর জায়গাকে আপনাদের টাইটেরিয়া বদলাবে। এখন যে টাইটেরিয়া গুলো চলছে, আপনারা একটা লোক টার্মিনেট করতে পারেন নাই। আপনাদের এই সরকারের পক্ষে আমরা যথেষ্ট আমাদের সমর্থন রয়েছে, ইনু সরকারের প্রতি আমরা যথেষ্ট আমাদের যথার্থতার প্রতি আমাদের কাজ রয়েছে, তার পক্ষে কাজ করছি। নবীন ভাই আপনার প্রশ্ন শেষ হলে একটু হাসান রাজু ভাই উত্তর আমরা করবো, আমাদের সময় প্রায় শেষের দিকে। আচ্ছা, আমি প্রশ্নগুলো দিই। সর্বপ্রথম ছাত্র দলের যে নবীন ভাই, তাকে আমি প্রশ্নের উত্তরগুলো দিব হলো, তিনি বলেছিলেন যে 64 জেলায় তিনি বলতে পারবে না যে ছাত্র দলের কমিটিতে ছাত্রলীগ আসছে কিনা। আমি আপনাকে নিউজ লিঙ্ক গুলো দেখাচ্ছি, দেখেন। প্রথমত জাবি ছাত্র দলের কমিটিতে 13 ছাত্রলীগ কর্মী। তারপরে আসলে ইসলাম রূপক, একটু শেষ করি, আমি আপনার কথা বলি নাই, আপনি আমার একটু শেষ করতে দেন। দেখবেন এই আমি শেষ করি নবীন ভাই, আমি আপনার কথা বলার মধ্যে আমি কথা বলি নাই, আমার কথা শেষ করতে দেন যদি এর ভিতরে ভুল পান। এবং আমি আপনার ভিডিও সহকারে আমি আপনাকে ডকুমেন্টস, আপনি ডকুমেন্টস বলছেন না, আপনাকে আমি ডকুমেন্টস দিয়ে আপনার ইনবক্স আমি ভরাই ফেলতে পারবো, এরকম ডকুমেন্টস আমি হাসান রাজুর কাছে আছে। ধরেন আমি আপনাকে বলি নিউজগুলো দেখেন। আরাকানুল ইসলাম রূপক বিজয় 71 হলের ছাত্র দলের নেতা, সে কিন্তু ছাত্রলীগ ছিল, এই দেখেন। এরপর হলো এই যে বিএসএল প্রোগ্রাম, আমি মেনে নিলাম, আমরা এই বিষয়ে আমাদের কাছে তথ্য আছে, আমরাও জানি। না আমি শেষ করি আপনি দেখেন, আমি তখন দেখেন আমারে, তখন আপনি আমার দেখাইন, আমি আপনার ডকুমেন্টস গুলো দেই, দেখেন। বিএনপির কমিটিতে আমার কথা শেষ করতে দেন ভাই। বিএনপির কমিটিতে কৃষক লীগ নেতা। এরপরে আমি আপনার আরেকটা ভিডিও দেখাই, যে ভিডিওটার মাধ্যমে আপনি বুঝবেন যে আমাদের বিএম কলেজের ঘটনা বেশি দূরের না। আমাদের বিএম কলেজের ঘটনা, যেই ছেলে ছাত্রলীগের সাউদের সাথে, যেই সাউদের নেতৃত্বে 16 জুলাই ছাত্রদের উপরে হামলা হয়েছে, সেই এমনকি বিএম কলেজে তার ছাত্রলীগের ব্যানার ছিল, সে এখন ছাত্র দলের প্রোগ্রামে সবার সামনে সারিতে থাকে। এটা আমি নিজে সাক্ষী। আপনি বিএম কলেজে আসেন, আমি আপনাকে দেখাবো, এবং ভিডিওটা দেখাচ্ছি, দেখেন। ছাত্র দলে থাকাকালীন সময় তিনি যে বিষয়টা ভিডিওতে তার মিছিল দেখায়, বঙ্গবন্ধুর মিছিল গুলো দেখাই একটু, তাহলে আপনি বুঝবেন। এই দেখাই, আমি আপনার কোশ্চেনের একটু উত্তর দিই। আপনি যে ছবিগুলো ভিডিওটা দেখেন, এটি হলো এই যে চিত্রটা এটা দেখেন, আপনি দেখান বহিষ্কার করেছে, এগুলো বহিষ্কার করে নাই, সে রানিং এখনো। আমি দেখাই, দেখেন, এটা সাউদের নেতৃত্বে ছাত্রলীগের মিছিল। এবং এর পরেরটা দেখাই, দেখেন, সেই লোক, এই দেখেন তো চিনেন কিনা,
আপনি কি হুমায়ুন বলবেন? কবির উনি ছাত্রদল ছাত্রদলের বরিশাল বরিশাল মহানগরের মহানগর সেক্রেটারি। যে অভিযোগগুলো দিয়েছেন এই অভিযোগগুলা আমাদের সকল দপ্তরে আছে এবং আমরা এই অভিযোগগুলো আমরা গ্রহণ করেছি এবং আমরা এই অভিযোগগুলো আপনাদের মাধ্যমে আমরা জেনেছি। যখন এই একটা ঢাকা এর আগে জানেন বিশ্ববিদ্যালয় নাই? এই বিষয়ে ভাই, এই বিষয়ে ভাই 5ই আসলে আগস্টের আমাদের পরে নবীন ভাই ভাই আমাদের আমার প্রশ্নের ওয়েট উত্তর দেন। ভাই আমার শেষ কথা দেন। আসলে আপনি যে বলেছেন কমিটিগুলোর কথা, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কমিটিগুলো যদি আপনি লক্ষ্য করে দেখবেন, যখনই এই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছে বা এই সমস্যা সংক্রান্ত আমরা তথ্য পেয়েছি, কেন্দ্র দ্রুত তারা পদক্ষেপ নিয়েছে এবং বৈঠক করেছে। ইভেন ওই কমিটির সাথে সংশ্লিষ্ট যারা জড়িত ছিল তাদেরকে টার্মিনেট করেছে। আপনি একটু লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত 17 বছর থেকে বা 71-এর পর থেকে যে পরিমাণ শোকাস টার্মিনেট বা দলীয় আমি নবীন জায়গা ভাই আপনার থেকে উত্তরগুলো পরে নেব। আমি আমার প্রশ্নের উত্তরগুলো আমি ভুলে যাব তাহলে। এটা আপনি যে আমাকে প্রশ্ন ঠিক করেছেন আছে। সর্বপ্রথম, নাজমুল হাসান সেই নবীন প্রশ্নগুলো আমি ভাই, উত্তর দিতে পারি নাই। নাজমুল হাসান নবীন ভাই, আপনি একটু আপনারা করেন, এটা বলে আমরা দিন একটু ভাই, আপনি পরবর্তী একটু নিউজগুলো একটু দেখাইয়েন ভাই জাতির সামনে। জি 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 পরবর্তী জি অবশ্যই। নিউজগুলো দেখাই। এখন ঠিক আছে, বলি আশা স্যার, করি তথ্য আপনি আমরা যেগুলো এটা বলেছেন, এটার হাসিনা উত্তরটা দিলাম। মিডিয়া শোনেন, আমার কাছে হাসিনা আরো আছে। মিডিয়া যে পরিমাণ এখনো ছাত্র দলদের কথা বলতে দেয় না, আপনি দেখবেন আমাদের বাংলাদেশ ছাত্র দল কেন্দ্রীয় সভাপতি সাহেব রাকিবুল ইসলাম রাকিব, উনি কথা বলার সময় সবসময় আটকানো দেয়। এমনি হাসিনার সময় ভাই হয়েছে, এটা এখনো চলতেছে। এটা কেন এই হবে ভাই? জায়গাগুলো আপনাদের আমরা তো মনে করি এই নির্বাচনী আইনজীবী ধাঁধা, এই পরিষদ, জায়গাগুলো এবং যতগুলো সাংবাদিক কোড আছে আইনজীবী পরিষদে আপনারা বিজয় হয়ে যাচ্ছেন। তারপরে যে সাংবাদিক সমিতি যেটা আছে, সাংবাদিক সমিতির সভাপতি কে হয় বিএনপি থেকে হয়, সেক্রেটারি কে হয় বিএনপি থেকে হয় অধিকাংশ। যেটা আমি এখন এতদিন পর্যন্ত যতগুলা প্রেস ক্লাবের কমিটি দেখছি বা প্রেস ক্লাবের মানে নির্বাচন দেখেছি, প্রত্যেকটা নির্বাচনে আপনার হলো এই তারাই জয়ী হয়েছে। তাহলে ভাই আপনাদের কেন দিতে দিবে না? তাহলে কি আপনাদের ঘরের মানুষ আপনাদেরকে ভালো চায় না? এটার উত্তরটা আপনি পরে দিবেন আমাকে। আমি প্রশ্ন করে রাখলাম যে আপনাদের মানুষরা কি আপনাদের ভালো চায় না? এটা হলো ভাই বিষয়। আবার একটু দ্বিতীয় কোশ্চেনটা বিষয় করেন, আমি আপনাকে বলি, আমি কোশ্চেনটা আবার একটু প্রশ্নটা করেন। করেছি যে যে প্রেস ক্লাবের যে নির্বাচন হয়, প্রেস ক্লাবের নির্বাচনে অধিকাংশ যে নেতা নির্বাচন হয়, সেখানে আমরা দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী, এদেরকে নিয়েই মোটামুটি বেশি কমিটি হয়েছে এবং তারাই নির্বাচিত হয়েছে। তো ভাই এত কিছু নির্বাচিত হওয়ার পরে নির্বাচনে তো ভাই আপনারা নির্বাচনে প্রার্থী দিতে পারেন নাই, সেই ক্ষেত্রে আপনার দলের আগে সুসংগঠিত করেন, তারপরে এইসব নির্বাচনের আমি এইসব জায়গা আমি আমি জেলাস করছি না, আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। আপনি বলেছেন না, আমি বলি আপনি বলেছেন যে আপনি বলেছেন যে আপনাদেরকে সাংবাদিকরা আপনাকে কথা বলতে দেয় না। যদি বলি যে আপনাদের প্রেস ক্লাবের সভাপতি, আপনাদের সেক্রেটারি, এরপর যদি আপনাদের কথা বলতে না দেয়, এটা আপনাদের ব্যর্থতা ভাই, এটা আপনাদের আসলে ব্যর্থতা। এই আপনি প্রশ্নের উত্তরটা আমাদের দেওয়া উচিত, আমাদের মানে প্রেস প্রশ্নটা ক্লাবের করা উচিত যে সভাপতি আমাদের প্রেস ক্লাবের বিষয়টা এমন না। আপনি আইনজীবী সমিতির কথা বলেছেন, আপনি যদি লক্ষ্য করে দেখবেন আইনজীবী প্রেস সমিতি ক্লাবও সেম। নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সব থেকে ভালো নির্বাচন হয়েছে। এটা আমি নিজে প্রত্যক্ষদর্শী, আমি নিজে জি জি, ছিলাম। সেই নির্বাচনে আওয়ামী লীগও বিজয় লাভ করছে। আমরা এটাও দেখছি যে এই নির্বাচনে আওয়ামী লীগও বিজয় লাভ করছে। এত সুষ্ঠু নির্বাচন হয়েছে, সুন্দর। আমরা এটাকে এপ্রিশিয়েট করি, এটা আচ্ছা এপ্রিশিয়েট করি ভাই, আচ্ছা, এটা গুড। আমরা 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 একটু আলাপে যাই, একটু আমাদের পরে উত্তরগুলো আলোচনাটা। দেই, আমি একটু আবার উত্তরগুলো দেই নবীন ভাই। জি এরপরে বলেছেন যে আপনি দীর্ঘ 17 বছরের ইসলামী আন্দোলনের যে প্রশ্ন তুলেছেন, যে দীর্ঘ 17 বছর আমরা কি করেছি সেটা আপনি দেখতে পান নাই। এখন বলবো যে আসলে একটা জিনিস কি জানেন, বাংলাদেশ বা যে কোনো জায়গায়, এই যেমন আমি এই চশমাটা পরেছি, এখন কিন্তু আমি দুনিয়া সবই সাদা সাদা দেখতেছি। যখন আমি কালো চশমা পরবো তখন আমি দুনিয়ার সবকিছু দেখবো কালো কালো। আবার যখন আমি মোটামুটি একটা কাঠের চশমা পরবো, যখন আমি কিছুই দেখবো না, তখন মনে হবে আসলে দুনিয়ায় কিছুই নেই। মোটামুটি জি, এটা দেখা এটা যাবে। আপনাদের তো পিএম সহ আপনাদের নেতৃবৃন্দ একটু এটা ভালো বোঝে, কারণ আমি শেষ আপনাদের করি এক এক শেষ করি সময় হ্যাঁ কথা হ্যাঁ, এক একটা তরিকা আমি গিয়েছে আপনারা। শেষ করি। জি 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 বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আমরা নতুন না ভাই। আপনারা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট দেখে দেখে আসছি যে 24-এর আন্দোলন কিভাবে ক্রেডিটের মাধ্যমে, ক্রেডিট ব্যবসা বা ক্রেডিট ভাই, বাণিজ্যের মাধ্যমে চুরি হয়ে যায়, এটাও আমরা দেখছি। কারা কারা ক্রেডিট বাণিজ্য করে বা ক্রেডিট নেয়, ভাই ছাত্রদল এটাও আমরা ফ্রন্ট দেখছি। লাইন করছে, আপনি এটা অস্বীকার করার সুযোগই নাই। ছাত্রদল ফ্রন্ট লাইনে যুদ্ধ করেছে, ইসলামী অর্গানাইজ ছাত্র আমরা করেছি। আন্দোলন বাংলাদেশ, যদি আমার আপনি বলেন এলাকায় ছাত্রদল ফ্রন্টলাইনে ছিল, আমার নিজ এলাকায় আমাদের কাছে নিউজ এবং বক্তব্য আমাদের কাছে স্পষ্ট আছে যে এই আন্দোলনের সাথে বিএনপি জড়িত নয়। আপনি ফ্রন্টলাইন কিভাবে বলবেন বলেন? ভাই যে এইখানে স্পষ্ট এই বক্তব্যের ফ্রন্টলাইনের মাধ্যমে, এই কথা শেষ ফ্রন্টলাইনের করতে দেন উত্তরটা নবীন আমরা ভাই, দিচ্ছি। আপনি যখন আমার কথা শেষ ওই করতে দেন। সময়টিতে ছাত্র যেই আন্দোলন বক্তব্যের কোঠা মাধ্যমে আন্দোলন করে, জুলাই বিপ্লবের সময় যখন আমরা মামলা ওই খেয়েছি, সময়টি ছাত্র আন্দোলন আমি কোঠা মামলা খেয়েছি আন্দোলনের 3 নম্বর পক্ষে আসামি, কথা যখন শুনেন। একটা আমি ব্যানারে কাজ বলি করেছে, তখন বিএম বাংলাদেশ কলেজে জাতীয়তাবাদী ইসলামী দল ছাত্র আন্দোলন তাদের বাংলাদেশের, মহাসচিব আমি শেষ করি, ইসলাম আলমগীর সাহেব, আপনি আপনার তিনি কথা উত্তর তাদের নিব, রাজনৈতিক ট্রিক্সের জন্য আপনি আমার ওই প্রশ্ন সময় উত্তর দিবেন, ছাত্র আন্দোলনের আপনি ব্যানারের আমার পক্ষে প্রশ্ন উত্তর দিবেন। কাজ করতে বলতে, জি, কারণ না না জাতীয়তাবাদী দলের ব্যানার নিয়ে তারাই রাজনীতি আমরা নবীন করতে ভাই যদি একটু আলাপে চুপ যাই। থাকেন আমি আমরা উত্তরগুলো দেই। তাদের জি, করতে আমরা হয়েছে, এইভাবে তাদের আয়না বললে করে যেতে হয়েছে।
তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজারো নেতাকর্মী আজকের আয়না ঘরে রয়েছে। আপনি লক্ষ্য করে দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়না ঘরই তো নাই এখন, আপনি ওদিন দেখলাম যে যখন পানির ভিতরে। করতেন মহাসচিব মির্জা ফখরুল আগে ছিল তখন ভাই হয়তো, politics, আগে ছিল আপনাদের ভাই। জুলাই আগস্টে আপনাদের যে আপনাদের একটি ব্রিফিং, আপনাদের ভূমিকা আমাদের, হ্যালো আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি জি শোনা যাচ্ছে। জি, আপনি বলুন। বলেছেন যে এই আন্দোলনের সাথে বিএনপি জড়িত নয়। আপনার এই কথার উত্তর দিয়ে দিচ্ছি। আমি বলি নাই, এটা আমার কথা না ভাই, এটা মির্জা ফখরুলের কথা, বরং আমরা দেখছি যে বিএনপি জড়িত ছিল। তাকে যেতে হয়েছে আয়না ঘরে, তাকে যেতে হয়েছে পুলিশ প্রশাসনের যে হাসিনা আজ্ঞা পাওয়া পুলিশ তাদের নলের বুকে। সো আপনি এইটা বলতে পারবেন না। যখনই আমরা মনে করেছি আমরা রাজপথে আমাদের নিজেদের ব্যানারে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করি, আমরা কিন্তু তখনই আমাদের কেন্দ্র থেকে এবং আমরা নিজেরা আমি প্রকাশ আপনার করেছি। সময় নবীন ভাই প্রশ্নগুলো নিয়েছি, উত্তর করে দিয়েছি, আমাকে উত্তরগুলো দিতে দেন। আমাদের আপনি আলোচনা দেখবেন পর্যায়ে একেবারে শেষ, যে আমাদের বলি। আলোচনা যে সময় সেটা একেবারেই নাজমুল হাসান নবীন আমাদের এবং হাসান রাজু ভাই আপনাদের উত্তরগুলো আমি আমাদের দিতে আলোচনা পারি নাই। একেবারেই শেষ হয়ে গেছে। তবুও একটু বলি যে আমরা 2 মিনিট করে এক একজন আলোচনা শুরু, এর মাঝখানে আপনারা দয়া করে কথা বলবেন না। আমি আগে আমার প্রশ্নের উত্তরগুলো দিতে চাই। প্লাস আমরা বুঝতে পারি না। আচ্ছা, এই সময় আমি আগে কয়েকটা উত্তরগুলো দিব। প্রশ্ন ছিল হাসান রাজু ভাই, যে আপনার কাছে প্রশ্ন ছিল নাজমুল হাসান নবীন ভাই, যে আসলে আপনারা কি গুপ্ত রাজনীতি করেন কিনা এবং আপনাদের এই আন্দোলন আপনাদের ভূমিকা কি, আপনি একটু 2 মিনিটের মধ্যে একটু শেষ করবেন। যে নবীন ভাই যে কথাগুলো বলেছে যে আমরা গুপ্ত রাজনীতি করি কিনা বা আমাদের কার্যক্রমগুলো তার চোখে পড়ে কিনা, আমি সেটা বলেছিলাম যে কাঠের চশমা পরা থাকলে অবশ্যই আপনি না দেখার এই বিষয়গুলো থাকবে। সেই ক্ষেত্রে যদি আপনি অনলাইনে অ্যাক্টিভিটি থাকেন বা নিউজ পোর্টালে থাকেন, আশা করি আপনার জানার কথা। এই জন্য আমি আপনার বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি যে আপনি আমাদের বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রশ্ন করেছেন যে দীর্ঘ 17 বছরের রাজনীতিতে আমাদের ভূমিকা কি, এই বিষয়টা তুলেছেন। আমি আপনার যদি আপনাকে প্রুফ করি, আমি আপনাকে দীর্ঘ 17 বছরের যদি প্রুফ গুলো করতে যাই, আপনার কমপক্ষে 1 মাস সময় লাগবে আমাদের এই মানে প্রমাণগুলো দেখতে হলে। যে আমাদের ডকুমেন্ট গুলো বিশেষ করে আমরা আপনার জালকাঠিগুলো বলবো। আমি বলি আপনার কথায় আসবেন, আপনি অবশ্যই বলবেন। এই প্রথম বলি, দেখেন এই 2024 এর 5 জুলাই দেখেন এই জালকাঠির প্রোগ্রাম দেখেন। আপনি তো বলছেন জালকাঠি আপনাকে প্রথম, আপনি বলবেন আমি সাথে সাথে আপনাকে প্রমাণগুলো দেখাবো। হ্যাঁ হ্যাঁ, উনি বলছেন জালকাঠি দেখেন নাই। ভারতের দেশবিরোধী সকল চুক্তি বাতিল, যেটা মানে ঝালকাঠিতে সর্বপ্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশে এই মিছিল করছে, এই বিক্ষোভ মিছিল, যেটা আপনারা করতে পারেন নাই সর্বপ্রথম ঝালকাঠিতে, সেটা আমি বলে দিলাম। এই দেখেন আপনি আমার প্রমাণ দেখেন। এটা হলো 5 জুলাই 2024, যেটা এটা বললাম। এরপরেও এর আগেও আছে, আমি বলি এর আগেও আছে, আমি আপনাকে দেখাই। এটা 5 জুলাইটা দেখাইলাম, এর আগেরটাও আছে, আপনাকে দেখাবো। আপনি যদি বলেন দেখাবো, আপনি তো বললেন এটা, আমি বলি একটু 2 মিনিট একটু প্রত্যেকটা শেষ প্রোগ্রাম করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পেজ আছে। আমি বলি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পেজ রয়েছে, কেন্দ্রীয় পেজটিকে আপনাকে ঘুরে আসার জন্য বিনীত অনুরোধ করছি। বিনীত অনুরোধ করার কারণটা হলো, যখন আপনি কেন্দ্রীয় পেজটা ঘুরবেন তখন দেখবেন যে আমাদের কতজন নেতাকর্মী হামলা খেয়েছে, কতজন নেতাকর্মী মামলা খেয়েছে, আমরা কখন প্রোগ্রাম করেছি, আওয়ামী লীগের বিরুদ্ধে কি কি প্রোগ্রাম করেছি, অল ওভার এভরিথিং বিষয়গুলো সবগুলো দেখবেন। বাংলাদেশের ইতিহাসে যদি সর্ববৃহৎ এবং সর্ববেশি প্রোগ্রাম করে থাকে এই আওয়ামী লীগ ফেসিবাদীর বিরুদ্ধে, সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ করেছে, সেটা আমি আপনাকে প্রমাণ করে দেখাবো। এটা হলো মূল বিষয়। দ্বিতীয় বিষয় হলো এই যে জুলাই বিপ্লবে কোন রাজনৈতিক সংগঠন নিজ ব্যানারে আন্দোলন করে নাই, যেটা আমার সংগঠন, আমার আমির পীর সাহেব চরমনাই, যিনি সর্বপ্রথম, যার ঐতিহাসিক বক্তব্য, এই নরপিচাস তুই কিভাবে আমার ছেলের বুকে গুলি করলি, যেই বক্তব্যকে কেন্দ্র করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে প্রত্যেকটা আমাদের যে অঙ্গ সহযোগী সংগঠন ছিল সবাই ব্যানার সহকারে আমাদের আন্দোলন সংগ্রাম হয়েছে। দ্বিতীয় বিষয় হলো বরিশালের মধ্যে, আমি শেষ করি আপনি কথা বলেন না, বরিশালের মধ্যে যদি আপনি বলেন, বরিশালে এই যে সাকিব ভাই যে সঞ্চালক রয়েছে, সেও তো জানে যে বরিশালে আন্দোলনের সূচনা লগ্ন থেকে শুরু করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ভূমিকা কি সেটা সাকিব ভাই ভালোই জানে, এবং সেটা আমার বলার কোনো প্রয়োজন নাই। সেখানে কিন্তু আমরা মাস্টার মাইন্ড বলেন, সমন্বয়ক বলেন, সেটা কিন্তু আমরা ছাত্র দল থেকে বেশি একটা পাই নাই, যেটা ইসলামী সংগঠনের সব থেকে এবং বাম সংগঠনের সর্ববৃহৎ ভূমিকা ছিল এখানে। এটা হলো মূল বিষয়। বরিশাল থেকে বলি, যেটা আপনার নিজ এলাকা থেকে বলি, এবং বরিশালে মামলার যতগুলো মামলা হয়েছে, সেখানে প্রথম সারির যে মামলার আসামি সেটা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের SM হাসান রাজুই হয়েছিল। আমি বরিশাল BM কলেজে 3 নাম্বার আসামি ছিলাম। আমার সাবেক সভাপতি মহিউদ্দিন ভাই 11 নাম্বার আসামি। আমার বর্তমান রানিং সাংগঠনিক সম্পাদক হান্নান উদ্দিন শাকিল, তিনি বর্তমানে 24 নাম্বার আসামি ছিল। এবং
এই আসামি না শুধু, এবং হামলার পরিকল্পনা থেকে শুরু করে আমার বাসায় যতবার ডিবি গেছে ততবার কিন্তু বিষয়গুলো যায় না। এই আন্দোলনের সময় আপনি আগের কথা বাদ দেন, আপনি যদি জুলাই বিপ্লবের কথা বলেন, আপনারা তো বারবার ক্রেডিট গুলো নিচ্ছেন। আমরা ক্রেডিট নেওয়ার রাজনীতি করি না। আমরা ইসলাম, দেশ, মানবতার জন্য রাজনীতি করি, দেশের মানুষের জন্য রাজনীতি করি। আমি কি করলাম, আমার সংগঠন কি করলো, আমার আমির কি করলো, সেটা আমাদের সম্পূর্ণ দেশের জনগণ জানে, দেশের মানুষ জানে, দেশের আবামর জনতা জানে, ধন্যবাদ। দেশের সকল রাজনৈতিক সংগঠন জানে। এটা আমার ব্যক্তিগতভাবে বলার প্রয়োজন নাই, সেটা জনগণই তার ব্যাখ্যা দেবে। কারণ 1971 সালের বিষয়টা চুরি হতে পারে, 2024 সালে কোনোদিন আন্দোলন চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ প্রত্যেকটা ক্লিপ, প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা প্রোগ্রামের স্থির চিত্র সম্পূর্ণ ডকুমেন্ট সবার কাছে সংরক্ষিত রয়েছে। জি, এস এম হাসান রাজু, আপনাকে ধন্যবাদ। এবার একটু নাজমুল হাসান নবীন ভাই, আপনি একটু সংক্ষেপে করবেন, আপনার সময় 2 মিনিট, একটু সংক্ষেপে জি, করবেন। ধন্যবাদ রাজু ভাই। আপনাকে আমি জিজ্ঞেস করছেন 17 বছর আন্দোলন সংগ্রামের ভূমিকা, আপনি 5 তারিখের ভূমিকা আপনি কি করেছেন না করেছেন দেখিয়েছেন। জালকাঠির উত্তরে দিয়েছি আমি, শুধু বলছেন জালকাঠি। আমি বলছি ইসলামী আন্দোলনের পেজ ঘুরে দেখবেন, সব পাবেন, অথবা আমার আইডি করতে পারেন। ছাত্রদল সবসময়, আমি প্রতিটা কথার সেন্টেন্সে আপনাকে কিন্তু বলেছি, আমরা সকলের আন্দোলন সংগ্রামের ভূমিকাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। সো আপনাকে বলতে চাই, আপনি বলেছেন আন্দোলন, আপনাকে বলেছি 2015-16 প্রথমেই আমি বলেছি, আমি কিন্তু নিজে হাসিনা বিরোধী আন্দোলনে জেলে ছিলাম এবং আমি রিমান্ডে ছিলাম। 4 তারিখে আমাদের মামলা হয়েছে। তার আপনি দেখেন এরকম ফুটেজের আমাদের কাছে অভাব নাই। ছাত্র দলের সেন্ট্রাল পেজে গিয়ে তাদের রাজনৈতিক প্রজ্ঞা, তাদের রাজনৈতিক সূচনা দেখা লাগে না। ছাত্র দলের প্রতিটা কর্মী এক একটা ব্রান্ড, এবং প্রতিটা কর্মী দেশের এক একটা পেট্রিয়টিজম। তারা দেশপ্রেমিক। চোখ থাকতে অন্ধ থাকে, তাহলে অবশ্যই দেখে আসতে হয়, যারা দেখার পর না দেখার ভান ধরে। 71 রণাঙ্গনের প্রত্যক্ষ যুদ্ধ করা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে গড়া সংগঠনের ছাত্র সংগঠন। তারা এমনই এক নেতা আর নেত্রী রাজনীতি করে, যে নেত্রীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, সারা বাংলাদেশের আপামর জনগণ তাকে আপসী নেত্রী ভূমিকা দিয়েছে। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু হাসিনার আজ্ঞা ভয়ে দিনের পর দিন জেলে ছিল। আমি কিন্তু এই বিষয়গুলো আগেই আপনাকে ক্লিয়ার করেছি। আপনি লক্ষ্য করে দেখবেন, উনি আমাদের বলেছে জুলাই আগস্টে ছাত্র দলের কি কি ভূমিকা পালন করছে। জুলাই আগস্টে ছাত্র দলের ভূমিকা পালন করেছে, আমি আগেই বলছি, ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার হাতের এখানে গুলি খেয়ে এখান থেকে বেরিয়ে গেছে, এবং জুলাই আগস্টের সাধারণ সম্পাদক নাসির তার জখম হয়েছে। এভাবে ছাত্র দলের অসংখ্য নেতৃবৃন্দ শহীদ হয়েছে। আপনি দেখেন আপনাদের সংগঠনের শহীদ হওয়া নেতৃবৃন্দ সংখ্যা আমার জানা নেই, তবে ছাত্র দলের আপনি দেখবেন অর্গানাইজেশন কথা বলেছেন, ফান্ডিং এর কথা বলেছেন। ছাত্রদল এমনই এক সংগঠন, তারা জুলাই আগস্টের যে পরিমাণ ফান্ডিং অর্গানাইজ করে আন্দোলন সংগ্রাম গুছিয়ে রেখেছে। আপনি দেখবেন রাতে যে আন্দোলনগুলো হয়েছে, রাতে যে মাঠ দখল হয়েছে, হাসিনার নলের ডগায় যে মাঠ দখল হয়েছে, এগুলো কারা দিয়েছে ভাই? জাতীয়তাবাদী সাধারণ মানুষ। আমি দেখেছি রাস্তায় প্যারালাইজড হুইল চেয়ারে বসা মহিলা খাবার এনে দিচ্ছে, কলা এনে দিচ্ছে। জাতীয়তাবাদী সকল শক্তি রাজপথে ছিল, হাসিনার শক্তি তো ভাই রাজপথে ছিল না। আপনি সেখান থেকে কিভাবে মনে করেন যে স্থানীয় সরকারের এই হাসিনা ফেসিবাদের লোকজন নির্বাচনের একটি পায়তারা করে দেশের একটি ভাবমূর্তি নষ্ট করতে পারবে? যদি আপনি স্থানীয় সরকার নির্বাচন দেন, এই দেশে আবার আওয়ামী লীগ এসে ভর করবে। দেশের ইন্ডিয়া তৃতীয় পক্ষ এসে ইন্ডিয়া দালালি যারা করে, ইসলামাবাদের যারা দালালি, আমরা অলরেডি আওয়ামী লীগ ভর করা আছে ভাই কিছু কিছু জি রাজনৈতিক জি জি সংগঠনের হাসান উপরে। রাজু ভাই এবং নাজমুল হাসান নবীন ভাই, আপনাদের দুইজনকে এই বিগত আলাপে ধন্যবাদ জানাই। আমরা আমাদের যে দর্শক তারা জামাত ইসলামীর আমির, উনি কিন্তু প্রথম যে জুলাই আগস্টের পরে উনি বলেছেন, আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি এই মহাযুদ্ধের মাস্টার মাইন্ড তারেক রহমান সাহেবকে। তারই ধারাবাহিকতায় যতদিন আস্তে আস্তে রাজনীতি আমরা পিছনে গিয়েছি, একটি তৃতীয় পক্ষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষকে নিয়ে তারা কিন্তু বাংলাদেশের একটি অপরাজনীতি পায় তারা চেষ্টা করছে। উনি যে আমাদের বলেছে ছাত্র দলের বিভিন্ন ছাত্রলীগের যে পদের কথা বলেছে, যখনই আমরা দেখেছি ছাত্রলীগের পদ আছে, আমরা কিন্তু ভাই দ্রুত টার্মিনেট করেছি, দ্রুত কেন্দ্র থেকে বহিষ্কার করেছি। আপনি দেখাতে পারবেন না তার স্বাভাবিক পদে বহাল রাখছি। আপনি বলতে পারবে না জাহাঙ্গীরনগর যায় কিভাবে ভাই, কমিটিতে কিভাবে যায় এটা একটু বলেন। দর্শন করে তারা কেক কেটেছে। এটা আমাদের সংগঠনে দেখান তো পারলে, জি জি আমাদের সংগঠনে দেখান তো কোনো ছাত্রলীগ ঢুকছে কিনা, আমরা ওই এলাকায় আপনাদের সংগঠনে কিভাবে যায়? সংগঠনের 64 জেলার, আমি আপনার সংগঠনের 64 জেলা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত একটু কমিটি গুলো দেখতে চাই। আপনারা 17 বছরের কত কমিটি পাস করেছেন? আমাদের ইউনিয়ন না ভাই, আমাদের ইউনিট পর্যায়ে কমিটি আছে, ওয়ার্ড পর্যায়ে কমিটি আছে। আপনাদের আমিরের সুর এক এক দিনে এক এক টাইম গেছে। আপনারা ফেসিবাদের সাথে কিন্তু নির্বাচন করেছেন। সেটা কাদের গেছে আমরা দেখাবো ভাই, প্রমাণ রাজপথে লাঞ্ছিত হয়েছে। এগুলো কিন্তু ভাই আপনাদের মানতে হবে। এগুলো থেকে কিন্তু আপনারা জি আমরা আরেকটা আলাপে যাই। আমাদের সময় শেষ, কিন্তু আমরাও কিন্তু ওটা দেখেছি। ইতিহাস বলে নাই, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে
সর্বোচ্চ সচেষ্ট ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। জি, তারই অবশ্যই অবশ্যই ছাত্রদল তারা ছাত্রদল আচ্ছা আমি ভাই একটু টেম্পু আমি একটু স্ট্যান্ড কারা বলি। দখল করে ভাই? এবং আচ্ছা টেম্পু আমরা আচ্ছা স্ট্যান্ড আমি সবাইকে একটু নিয়ে বলি। বাংলাদেশে একটি সুন্দর রাজনীতি করতে চাই। ভাই টেম্পু বাংলাদেশে জি স্ট্যান্ড কাদের দখলে? জি, নাজমুল হাসান নবীন ভাই এবং টেম্পু হাসান স্ট্যান্ড রাজু কাদের ভাই, দখলে আপনাদের ভাই? দুইজনকে একটু বলি যে জি জি এই অভ্যুত্থানে বরিশালের জি, নতুন বাজার অটো হাসান স্ট্যান্ড, রাজু ভাই, নতুন হাসান বাজার রাজু বাস ভাই আমি স্ট্যান্ড, একটু বলি, আলফা আমি শেষ স্ট্যান্ড, করি, শেষ করি। রূপাতলির বাস স্ট্যান্ড, এগুলো কাদের দখলে ভাই? জি, জি, হাসান ভাই রাজু একটু কেউ শেষ করি আমি। আপনি ভাই এটা বলতে এবং পারবেন না লঞ্চ কেউ কার ঘাট, দখলে পাবলিক গেছে। টয়লেট আপনি পর্যন্ত নির্বাচন করে দখলে। আপনি ভোটে হন না ভাই। আপনি ভাই আইনজীবী ভোট সমিতি ভোটের ফোরামে আগেই তো নির্বাচন আপনারা হয়। দখল করে নিচ্ছেন ভাই, ভোট আমার নেওয়ার পর তো বাংলাদেশই আমার দখল করে এলাকার নিবেন। একজন এপিপি অ্যাডভোকেট ফয়সাল, অ্যাডভোকেট আনিস, ছাত্রদলের সাবেক সোনালী ফসল, তারা ভোট পেয়েছে 92 ভোট, যেটা এবং আমার এলাকার যে সভাপতি ভাই আপনি হয়েছে 82 ভোট নির্বাচনের কথা পেয়েছে। বাদ দেন ভাই, আপনি যে আমার বলছেন এলাকার নির্বাচন করে যে যাবেন, নির্বাচনের আগে আপনারা যা ভোট দখল করে পেয়েছে নিয়েছেন ছাত্রদলের টিভি এটা তো কি সমস্ত নির্বাচনের পরে ভাই। থেকে পারবে না? আচ্ছা জি জি জি, আমরা একটু আমরা আমরা আলোচনা নির্বাচনের পরে শুনলাম। কি দখলদারিত্ব বাড়বে না? এস এম হাসান যা রাজু দখল ভাই, এস এম করতেছেন হাসান রাজু ভাই, একটু আমি সকল আমার আলাপটা মানুষের একটু শেষ একটি করি। জাতীয় সরকার প্ল্যাটফর্ম হবে। বাংলাদেশ কিন্তু এর আগে জাতীয়তাবাদী দখল দলের করেছেন কেন? এবং তারেক রহমান সাহেব 31 দফায় নির্বাচনের রণকৌশল বলেন, রাষ্ট্র মেরামতের 31 রণকৌশল দফায় বলেন। কি চাঁদাবাজি আছে ভাই? আপনি 31 দফা কর্মসূচিটা যদি পড়তেন ভাই, তাহলে এই প্রশ্নগুলো করতেন না। না আপনারা যে তাহলে কেন সংস্কার এগুলো হচ্ছে ভাই? করতেন, আমি 31 সংস্কারের দফা মধ্যে পড়েছি, 31 দফায় আমাদের বিএম সম্পূর্ণভাবে কলেজে সেই শুরু আছে। থেকে একটি 31 নির্বাচন দফা টানানো আছে। একটি আমি নির্বাচন দিতে হলে যে পরিস্থিতি প্রতিদিন তৈরি করা, কমপক্ষে একবার পড়ি। একটি অবাধ গঠনতান্ত্রিক নির্বাচন করতে হলে একটি ইসি দরকার। আপনি কিভাবে মনে করলেন বাংলাদেশের এই ফেসিবাদের যারা আমলা রয়েছে, আপনি দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, একটি আপনি বিগত দিনের নিউজগুলো তাহলে দেখেন নাই, জনপ্রশাসন মন্ত্রণালয় ছাত্রদের পক্ষে আপনি কিছুদিন আগে ছেলেটির নাম আমি সম্প্রতি কারণে ভুলে গেছি, একটি নিউজে দেখবেন জনপ্রশাসন মন্ত্রণালয় ছাত্রদের পক্ষে তাকে সাংবাদিক যখন প্রশ্ন করেছে তিনি বলেছেন আপনাদের একটু পড়ালেখা করে আসা উচিত ছিল। আসলে জি ইম্যাচিউর ধারা, আমি রাষ্ট্র পরিচালনা হয় না। নবীন ভাই, রাষ্ট্র পরিচালনা একটা ম্যাচুরিটি, রাষ্ট্র পরিচালনা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হয়েছে। তারই রূপরেখায় আল্লাহ রাব্বুল আলামিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে তাকে জেল থেকে মুক্তি করেছে এবং বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং গণতান্ত্রিক রাজনীতি করার পায় তারা। তো জি, ধন্যবাদ 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 নাজমুল হাসান নবীন ভাই, বাংলাদেশের ধন্যবাদ। ইতিহাসে এবং আমরাও দেখেছি ভাই, ছাত্র জনতাই আবার কিন্তু বাংলাদেশ জাতীয় দলকে বাংলাদেশ কিন্তু নামিয়েছিল একসময়। জি একসময় এস এম বাংলাদেশ হাসান রাজু জাতীয়তাবাদী ভাই, দলকে কিন্তু বাংলাদেশের জনগণ নামিয়েছিল ক্ষমতা থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের জনগণ মনে করেছে তাদের এখন ভোটাধিকার হ্যাঁ, কিসের প্রয়োগ জন্য করে নামিয়েছিল ভাই? নির্বাচন বাংলাদেশের জনগণ হবে কখন কিনা। ক্ষিপ্ত আপনি হয়? ভাই যেমন আমরা আওয়ামী লীগ ওই করে আলোচনা ক্ষিপ্ত আরেকদিন হয়েছে, আসবো। নামিয়েছে। আপনি তদ্রুপ বাংলাদেশ 96 জাতীয়তাবাদী ভাই, দলের উপরে ক্ষিপ্ত একটু হয়েছিল। আপনি একটু জেনে নিবেন, আপনি 96 নির্বাচন বলেন, আপনি হাসিনা আমলের নির্বাচন, ভোট ডাকাত নির্বাচন, নিশিরাতের নির্বাচন, সর্বপ্রথম আপনি অবৈধ আগে নির্বাচন বলেন। এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরেই হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাস কথা বলে। সর্বপ্রথম তত্ত্বাবধায়ক সরকার রহিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাই, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আপনারা এখন গণতন্ত্র যদি ভুলিয়ে উড়ান, এগুলো বিশ্বাস জনগণ করবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সরকার গঠন করতে পারে। আপনি লক্ষ্য করে দেখবেন একটি আন্দোলনে দেশনেত্রী এবং খালেদা জিয়া সে কিন্তু 15 দিনের মাথায় ক্ষমতা ছেড়ে দিয়েছে। খালেদা জিয়া মনে করেছে একটি রক্তের রঞ্জিত অবৈধ তো প্রধানমন্ত্রী থাকার কথা না, ঠিক আছে? অবৈধ আচ্ছা জি, আমরা জি জি ভালো কাজ করতে অবৈধ প্রধানমন্ত্রী তো আপনারা রেখেছিলেন ভাই। নির্বাচনে তাদের পাশে থেকে আপনাদের আমির সহ আপনারা নির্বাচনে অংশগ্রহণ করে তাদেরকে আপনারা প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সেই 2014, 2018, 2024 রক্ত পড়েছে, আপনাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে। সর্বপ্রথম পাশের বাড়ি মারা গেলে নিজের বাড়ি কিন্তু ভালো লাগে না ভাই। 2018 সালের নির্বাচনে 2014 এবং 2018 সালের নির্বাচন, 2000 এবং 24 নির্বাচন, যে নির্বাচনগুলো গেছে, সেই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগে যুক্ত হয়েছে কিনা না বিএনপি আগে নির্বাচনে যুক্ত হয়েছে, একটু এটা বলেন। আচ্ছা আমরা একটু দুইজনটা মিউট করলাম, এবং আমাদের যে আলোচনা দিয়ে যাচ্ছি। সংসদে জি আচ্ছা, আমরা দুঃখ প্রকাশ করছি কারণ আমরা দুইজনটা মিউট করে দিয়েছি। একটু কথা, আমাদের যে আলাপ, সেই আলাপটা আসলেই আমাদের আলাপের বাহিরে আমরা চলে গেছি। নাজমুল হাসান নবীন, আপনাকেও আমরা একটু বলি, আমাদের যে নির্দিষ্ট সময়, সেই নির্দিষ্ট সময় পেরিয়ে আমরা প্রায় 13 মিনিটের দিকে বেশি হয়ে গেছে। এবং এস এম হাসান রাজু ভাই, জি 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 হাসান, ইলিয়াস আলী, ছাত্র দলের কালু, বিএম কলেজে, আপনি তো বিএম কলেজের কথা বলেছেন, কালু বলেন, বিএম কলেজে ছাত্র দলে তারা দুই ভাই, তারা কিন্তু আয়না ঘরে গিয়েছে, গুম হয়েছে, তাদের লাশ জি আমরা অনেক ইতিহাস জানি। আমরা নাজমুল হাসান নবীন ভাই, আমরা অনেক ইতিহাস কিন্তু জানি।
হাসিনা তার আয়না ঘরে কয়জন গেছে এই তথ্যগুলো একটু প্রকাশ পেতে চাই। আচ্ছা জি আপনাদের জি জি আচ্ছা আন্দোলনে আমার একটু আলাপটা শেষ করে দেন। আয়না ঘরে আপনাদের নাজমুল হাসান নবীন আয়না ভাই ঘরের কাজ করলে আমি বলি যে কোনো সরকারের আমলই আপনাদের কিছু আপনাদের লোক হইলো রাজপথে আপনাদের বিনা অপরাধে ভাই, যায় আর আপনাকে কিছু লোক আগেই বলেছি, অপরাধের কারণে যায়। এখন ছাত্র দলের আপনাদেরটা এক কোন একটা কারণে কর্মী এক গেছেন একটা আপনি ব্রান্ড ব্যক্ত ভাই। করেন, আমার কেন্দ্রের সময় পেলে পেজে আপনি ব্যক্ত করেন যে আন্দোলন আপনারা ভাই কোন কারণে গেছিলেন। নাজমুল হাসান নবীন ভাই এবং জি, এস এম হাসান রাজু ভাই আপনাদের দুইজনকেই একটু একটা মিনিট শান্ত হওয়ার আহ্বান জানাই। আমাদের যে আলোচনা যে বিষয়গুলো ছিল সেই বিষয় থেকে আমরা সরে এসে আমরা নানান জায়গায় আলোচনার দিকে ধাবিত হচ্ছি। এটা আসলে আমাদের আসলে ঠিক না। আমরা চেষ্টা করব যে দুইটা পয়েন্টের মধ্যে আমরা শেষ করার। আমাদের সময় অনেক বেশি হয়ে গেছে। আমরা জানি যে আগে এই অভ্যুত্থানে আগে ভাই একটা ভাই, মিনিট নাজমুল হাসান নবীন ভাই আমি একটু আলোচনা শেষ করি, একটু দয়া করে আলোচনা শেষ করি, তবে দয়া করে আমি আলোচনা শেষ করি। মানুষের জনগণের মধ্যে সম্পৃক্ততা আসতে হবে। জি জি আসলে জি আমি একটু আলোচনা শেষ করি। ভাই খুবই সেন্টিমেন্টাল ভাই। বাংলাদেশের মানুষ ধর্মভীরু খুবই সেন্টিমেন্টাল মানুষ। আপনি ধর্মকে পুঁজি করে মাইকে আওয়াজ তুলে আপনি কিন্তু ভোটের বাক্স ব্যালট না, বাক্স করতে সেই পারবেন। আলাপ যখন আমরা আসবো ভাই নাজমুল নির্বাচনের হাসান সময় নবীন কারা ভাই টুপি পরে কারা হবে জনগণের নির্বাচনের সরকার প্রতিষ্ঠিত করতে হলে জনগণ টুপি পরে এবং হিজাব পরে নেতাদের তসবিহ হাতে নাই, আমরা এখনো টুপি মাথায়, এখনো তসবিহ হাতে, এখনো জুব্বা গায়ে, এখনো ভাই, যেমন আপনি নির্বাচনের টুপি সময় মাথায় তেমন। মুসলমান, আমরা আমিও টুপি নির্বাচনের মাথায় সময় মুসলমান, নামাজ নতুনে পড়ি ভাই। গিয়া এখানে মুসল্লি সাজি না, এখানে কোনো জুমার বিরোধ নাই। মসজিদে গিয়া আপনি মুসল্লিদেরকে দাড়ি সালাম টুপি দেই করে না, যে আলাদা একটা আমরা ওটা অ্যাডভান্টেজ ওরকমের নেবেন করি না। ভাই, আমরা এইটা এখনো কোনো সুযোগ যেমন নাই। নির্বাচনের সময় তেমন। শুনেন ভাই, আমরা আপনি আমরা ধর্ম আমরা নিয়ে মুসলমান ব্যবসা আমরা করি হিসেবে না, দাড়ি ধর্ম টুপি নিয়ে যে ব্যবসা আলাদা আপনারা অ্যাডভান্টেজ করেন দিবেন ভাই, এই জায়গার কোনো আপনারা সুযোগই করেন, নাই। আওয়ামী লীগ করে, এটা আমরা দেখেছি ভাই, যে ধর্ম ভাই, নিয়ে ব্যবসা আপনারা করেন, জাতীয়তাবাদী ভাই আওয়ামী লীগ দল করে। যদি ধন্যবাদ আপনাকে আওয়ামী লীগের দুইজনকেই দায়িত্ব হতো ধন্যবাদ তাহলে জানাই। জাতীয়তাবাদী যে আজকের মতো আমাদের যে হয়ে যেত, আলোচনা সেটা উৎখাত হয়তো হয়েছে শেষ আওয়ামী লীগ করতে হবে। এবং উৎখাত হবে ওই সব অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের যারা প্রশ্ন ছিল ভাই, আমাদের যুক্তরাষ্ট্র কিন্তু করেছে, আরেকটা বিষয়ে যারা প্রশ্ন ছিল। মানুষের ইন্ডিয়ার দালালি এবং নবীন ভাই ইসলামাবাদের আপনাকে দালালি আহ্বান করছে, জানাবো, তারাই বাংলাদেশ থেকে জুলাই বিপ্লবের অতি মতো শীঘ্রই আপনাকে আহ্বান প্রতিদিন জানাই, শুনেন, উৎখাত হবে। জুলাই বিপ্লবের মতো আবারও কাঁধে কাঁধ মিলিয়ে জি দেশ ভাই, আপনি 5 সংস্কার তারিখে করা জুলাই থেকে শুরু করে বিপ্লবের জি 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 আচ্ছা আমরা ইনশাল্লাহ একসাথে কাজ করি। 5 তারিখে এই সাধারণ শিশু পিছনে 2 মাসের শিশু জি ভাই একটু দয়া করে আমরা দুইজনেরটাই আবারও মিউট করলাম। একটুখানি আমার একটা প্রশ্ন কথা শেষ করি যে নাজমুল হাসান নবীন ভাই, নাজমুল হাসান নবীন ভাই আপনাকে একটু শান্ত হওয়ার আহ্বান জানাই এবং সাথে সাথে এস এম হাসান রাজু আপনাদের আহ্বান জানাই। আমরা আমাদের আলোচনার যে সময় সেই সময় শেষ হয়ে গেছে। নানান আলাপ আছে ভাই দেশের মধ্যে, যেমন আজকে আপনি বিএমপি ভাই নাজমুল হাসান নবীন ভাই আমি একটু শেষ করি যে বিএমপি একটা বৃহৎ দল, তার প্রত্যেকটি ইউনিটে অনেক বড় সদস্য সংখ্যা নিয়ে তারা আসলে তাদের দল গঠন করা, সেখানে তাদের অবদান বেশি থাকবে ভাই, এটাই স্বাভাবিক। এস এম হাসান রাজু ভাই তাদের যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরও সংখ্যায় ভাই ভাই আমি একটু শেষ করি তাই না ভাই? জি 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 আমি একটু শেষ করি ভাই, সকলের অবদান আছে। এস এম হাসান রাজু ভাইয়ের যে তাদের যে রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও নানান সময় আন্দোলন সংগ্রাম করে গেছে, হয়তোবা তাদের প্রশ্ন করতে পারেন আপনি যে তারা আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলে নির্বাচনে গিয়েছে, তারা নানান প্রশ্ন আপনার থাকতে পারে, কিন্তু এক আলাপ থেকে আরেক আলাপে যাওয়া আসলে আমি কোনো ধরনের যৌক্তিকতা দেখি না। আমাদের শেষ প্রশ্ন এবং এই প্রশ্নের মাধ্যমে আমরা আমাদের আলোচনা শেষ করব, সেখানে আমরা বলতেছি যে আসলে এস এম হাসান রাজু আপনার কাছে প্রশ্ন যায় যে যদি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকে তাহলে এটা কার লাভ কার ক্ষতি, এই প্রশ্নের একটু উত্তরটা দিবেন ভাই। যে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকলে কার লাভ কার ক্ষতি, কারণ আমরা দেখবো বৈষম্য ছাত্র আন্দোলন থেকে একটা আলাপ অলরেডি চলে আসছে যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার ঘোষণা দিচ্ছে, অপরদিকে তারা কিন্তু প্রত্যেকটা ক্যাম্পাসে আবার তারা কমিটি দিচ্ছে। আবার আমরা দেখছি ইসলামী ছাত্র শিবির তারাও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করছে, কিন্তু তাদের কিন্তু আসলে গুপ্ত ভাবে তারা আসলে অনেক আগে থেকেই ক্যাম্পাসে রাজনীতি পরিচালিত করছে। জি জি আচ্ছা নাজমুল হাসান নবীন ভাই আপনাকে সেম প্রশ্নই করব, একটু দয়া করে অপেক্ষা করবেন। এস এম হাসান রাজু ভাই আপনার কাছে আমরা প্রশ্ন ধন্যবাদ রাজুল ইসলাম সাকিব। আমি ক্যাম্পাসে রাজনীতি, ছাত্র রাজনীতি থাকলে কার লাভ কার ক্ষতি বিষয়টা আমি উল্লেখ করছি। ক্যাম্পাসে আমি মনে করি ছাত্র রাজনীতি চলমান থাকা একান্ত জরুরি নেতৃত্ব তৈরির জন্য। কারণ রাজনীতির মূল যেটা শুরু সেটা ছাত্র থেকেই শুরু হয়, নেতৃত্ব ছাত্র থেকেই শুরু হয়। যদি ছাত্র রাজনীতি না হয় তাহলে আপনি নেতৃত্ব তৈরি হবে না। আমরা কিন্তু প্রত্যক্ষ বা প্রত্যক্ষ ছাড়া যেভাবে পরোক্ষভাবে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দুইভাবেই ছাত্র রাজনীতির সাথে জড়িত। কোন সংগঠন হয়তো বলে যে প্রত্যক্ষভাবে তারা ছাত্র রাজনীতির সাথে জড়িত না, কিন্তু বরঞ্চ তারা গোপনভাবে ঠিকই রাজনৈতিক কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। এর জন্য বলবো যে রাজনীতির যে ব্যাপারটা, ছাত্র রাজনীতি হওয়া উচিত ছাত্রদের কল্যাণের জন্য, শিক্ষার্থীদের কল্যাণের জন্য। সেই জন্য আমাদের যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হলো প্রচলিত ছাত্র রাজনীতি নয়, বরং আল আমরু বিল মারুফ নাহিয়ানিল মুনকারের একটি সমন্বিত প্রয়াস। যেটা আমাদের একটা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য, সেটা হলো আমরা প্রচলিত ধারায় রাজনীতি করি না এবং তাদের যে বর্তমান যারা অন্যান্য ছাত্র সংগঠন যেভাবে রাজনীতি করে তাদের মতো আমরা রাজনীতি করার চেষ্টা করি না। কারণ আমাদের রাজনীতিটা হয়
ব্যক্তির আত্মশুদ্ধি এবং আপনার জিহাদের একটা সমন্বিত প্রয়াস থাকে। সেখানে আমরা ব্যক্তিকে পরিবর্তন করার চেষ্টা করি, ব্যক্তিকে ভালো করার চেষ্টা করি, সে একটা ভালো মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করি এবং যেহেতু আমি ইসলামী সংগঠন ধারণ করি, সেই ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী তার জীবন ধারণ বা জীবন আদর্শ যেটা রয়েছে সেটা অনুযায়ী আমাদের সংগঠন পরিচালনা করার চেষ্টা করে। কারণ আমাদের যে দখলদারিত্বের ব্যাপারগুলো আমরা যাই না, আমরা টেন্ডারবাজির মধ্যে যাই না, আমরা যে অন্যায়ভাবে কাউকে মারধর করার জন্য যাই না, আমরা কোনো টেম্পো স্ট্যান্ড দখল করার জন্য যাই না, আমরা যে হল বাণিজ্য, ক্যান্টিন বাণিজ্য থেকে শুরু করে এই ক্যাম্পাসে এই বিষয়গুলো আমরা চাইও না এবং এটা আমরা কাউকে করতে দিতেও চাই না। সেই জন্যই আমরা এর বিপরীতেই অবস্থান করে একটি আদর্শিক রাজনীতি চর্চার চেষ্টা করে থাকি। আমি মনে করি অন্যান্য যারা ছাত্র সংগঠন রয়েছে, যারা প্রভাব ভিত্তিক ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতি করতে চায়, তাদের এখান থেকে ফিরে আসা উচিত। কারণ রাজনীতি একটা তার ব্যক্তিগত ব্যাপার। কাউকে ফোর্স করা, কাউকে জোর করা যে তুমি আমার সংগঠনে চলে আসো, যেটা আমি আমার বিএম কলেজে এখনো দেখতে পাই, যেটা আওয়ামী লীগের আমলে দেখেছি, সেটা এখন বর্তমানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও দেখতে পাই যে জোর করে তাদেরকে ফরম পূরণ করানো, জোর করে তাদেরকে মিছিল মিটিং এ নেওয়া, সেটা আমাদের এখনো বর্তমান চলমান। এই রাজনীতি ধারা থেকে যদি ফিরে আসতে পারে তাহলে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে করা জরুরি। আর যদি এই রাজনৈতিক ধারা থেকে যদি কোনো ছাত্র সংগঠন ফিরে না আসতে পারে, সেই ছাত্র সংগঠনের রাজনীতি করার অধিকার ক্যাম্পাসে নাই। ওই ছাত্র সংগঠনের রাজনীতি করার ক্যাম্পাস অধিকার রয়েছে যেই ছাত্র সংগঠন আদর্শিক রাজনীতি করবে, শিক্ষার্থীদের কল্যাণের জন্য রাজনীতি করবে, দেশের স্বার্থে রাজনীতি করবে, জনগণের স্বার্থে রাজনীতি করবে, ইসলাম দেশ মানবতার জন্য রাজনীতি করবে। তাহলে তারা ছাত্র রাজনীতি করতে পারে। যদি রাজনীতিটা হয় দখলদারিত্ব, প্রভাব বিস্তার, তাহলে তাদের জন্য রাজনীতি আমি মনে করি ঠিক না। এটাই মূলত জি বিষয়। আর ভাই, আপনাকে এই ধন্যবাদ ক্ষতিটা জানাই। যারা গোপন ভাবে রাজনীতি করে তাদের ভাই জন্য আমার ক্ষতি, একটু কথা আর বলতে দেন লাভটা হলো ভাই। প্রত্যেকটা দিব মিডিয়া দিব ভাই, দেখছেন ভাই? অবশ্যই আপনাকে দিব, অবশ্যই জি দিব, জি অবশ্যই দিব। এস এম হ্যাঁ, হাসান আমারে রাজু ভাই, বলতেন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমার জানাই। একই প্রশ্নে ভাই, আমি একটু জি প্রশ্নটা আপনাকে শেষ করি। একদম ৫টা সেন্টেন্সে শেষ করে দেবো। প্রশ্ন বুঝতে পেরেছি ভাই, প্রশ্ন শুনেছি আমি। উনি একটু আচ্ছা জি। আগে একটু উত্তর দেই। উনি বলেছেন যে জুলাই আগস্টের ৫ তারিখের ঘটনা বিস্তারিত লিখেছেন। উনাকে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪২২ জনের প্লাস নেতাকর্মী শহীদ হয়েছেন। প্রতিটি নেতাকর্মীর তালিকাবদ্ধ আমাদের নাম আছে। ইসলামী ছাত্র আন্দোলনে কয়জন নেতাকর্মী শহীদ হয়েছেন ওনার কাছে আমার প্রশ্ন রইল। দ্বিতীয় কথা হইলো যে উনি বলেছেন যে ছাত্র রাজনীতির আমরা যে কিন্তু ওই আলাপ তালিকা থেকে দেখবেন, চলে তালিকা আসছি ভাই। ইসলামী আমরা কিন্তু ভাই আপনি আপনারা ভাই, তালিকাগুলো প্রকাশ করেন না কেন ভাই? প্রকাশ করেন তালিকাগুলো আমরা তো প্রকাশ করেন। ক্রেডিট আপনাদের নেওয়ার আমরা পেজে রাজনীতি লিখে আমরা করি দেন। না ওই ভাই। আলাপ থেকে চলে আসছি ভাই। আমরা জি তো জি ওই আপনি যে প্রকাশের রাজনীতি ক্রেডিট করা যে আমাদের অমুক, আমাদের কেন হ্যান-ত্যান, আমরা এইয়া করছি, হ্যান কারেঙ্গা, ত্যান কারেঙ্গা, এই রাজনীতি ইসলামী ছাত্র দল আন্দোলন বাংলাদেশ করে না। জিয়া কারণ রহমানের আদর্শ ইসলামী ছাত্র এবং আন্দোলন বাংলাদেশ আদর্শিক ভাই কথা রাজনীতি বলতে করে, দেন ভাই, রাসূল করিম কথা সাল্লাল্লাহু আলাইহি বলতে দেন সাল্লামের ভাই, কথা রাজনীতি করে। বলতে প্লিজ ভাই, জি, আসাম কথা হাসান বলতে দেন রাজু ভাই, আপনার সময় শেষ হয়েছে ভাই। ভাই, আপনার দয়া করে একটু ভাই অফ থাকেন। আপনার আমরা তো কথা বলার নাজমুল হাসান সুযোগই দেন নাজিম না ভাই, ভাই। আপনার 2 মিনিট ভাই ভাই, 2 একটা মিনিটের মধ্যে শেষ করবেন। হইতে মিডিয়া কথা বলতে দেয় না। আজকেরও কথা বলার আপনার কথা বলার সময় তো আমি একটা কথা বলে সো ভাই ইউ আর ইন্টারাপ্ট ভাই, কথা বলতেছেন কেন? একটু জি কথা আচ্ছা, বলার। জি বলেন। বাংলাদেশ জি জাতীয়তাবাদী ছাত্র দল কোনো টেন্ডারবাজ, কোনো সন্ত্রাসবাজ, কোনো গুপ্ত রাজনীতির সাথে বিশ্বাসী না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথে স্বচক্ষে দিনের আলোর স্পষ্ট আলোর মতো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘদিন রাজনীতি করে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং জাতীয়তাবাদী দল ৭১ থেকে ২৪ এবং বাংলাদেশ যে সূচনা লগ্ন দেখেন ৫২ থেকে ২৪, ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ২৪ পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম হয়েছে, সকল আন্দোলন সংগ্রামকে ছাত্র রাজনীতি এবং ছাত্রদের পক্ষ দিয়েই আন্দোলন সংগ্রাম কিছু সূচনা হয়েছে। আপনি দেখবেন ৫২ ভাষা আন্দোলনে কিন্তু শহীদ হয়েছেন ছাত্ররাই। ৭১-এর মুক্তিযুদ্ধের অগ্রণী ভূমিকা পালন করছে ছাত্ররা। শহীদ স্যার ইরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র দলের অগ্রণী ভূমিকা পালন ছিল। তৎকালীন ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি আমানুল্লাহ আমান সহ অসংখ্য নেতৃবৃন্দ ছাত্র দলের রাজপথে নেতৃত্ব দিয়েছে। আমি বলতে চাই যে ছাত্র দলের যে এত ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, ইসলামিক ছাত্র আন্দোলনের, এগুলো ভাই স্বীকার করতে হবে। আপনি যদি আপনার পার্শ্ববর্তী কলিগ, যে পার্শ্ববর্তী হাসিনা বিরোধী আন্দোলনের, ফেসিবাদ আন্দোলনের যে সহকর্মী, তার যদি ভূমিকা স্বীকার না করেন, যে এ প্লাস পেয়েছে তাকে এ প্লাসই বলতে হবে, যে সিপিএ পাস করেছে তাকে সি বলতে হবে। আপনি একজন ফার্স্ট বয়ের সাথে ক্লাসের ৫১ রোলের সাথে কখনোই তুলনা করতে পারবেন না। এইটা কখনোই হতে পারে না। একজন বিসিএস ক্যাডার এর সাথে আপনি মনে করেন একজন পিয়ন পদের যে আছে, আমি কাউকে ছোট করতে চাই না, তার সাথে তুলনা করতে পারবে না। আমি ভাইকে বলতে কিন্তু দুর্নীতির মাধ্যমেও হয়, আমরা দেখছি যে কতবার কারা কয়বার সেটা চ্যাম্পিয়ন হয়েছে। ভাই আপনি জি, জি, সবকিছু আমরা ওই আলাপে না যাই। এক্সাম্পল দিলাম, জাস্ট এক্সাম্পল। দুর্নীতির মাধ্যমে হয়েছে, অনেক কিছুই হয়েছে, সেটা হাসিনার বিষয়টা বাদ দেন। আপনি আপনাকে মেধার মাধ্যমে তো দুইটা ছেলে হয়েছে, ওটা জাতীয়তাবাদী দলের আমলে হয়েছে ৩ বার।
ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনি যে বলেছেন দুর্নীতির আমলে হয়েছে, আপনারা 300 আসনে একটা প্রার্থী দেন ভাই, আপনাদের জনমত প্রকাশ করেন। 300 আসনে প্রার্থী দিতে পারেন না। ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সক্ষমতা তো যতটুকু আপনার আছে বরিশাল ততটুকুই তারা করবে। চরমনাই আপনি মনে করেন ব্যানার ভেস্টুন দিয়ে ওয়ার্ড কমিটির আপনারা মিছিল দিতে। জোটবদ্ধভাবে নির্বাচনে প্রার্থী দেন, ইসলামী আন্দোলন 300 আসনেই প্রার্থী দিয়েছিল। ইসলামী আন্দোলন কবে প্রার্থী দিয়েছে আপনারা 300 আসনে? যখন জোটবদ্ধভাবে আপনি যখন জোটবদ্ধভাবে ভাই, আপনি কিসের রাজনীতি করেন আমি বুঝি না ভাই, যে 300 আসনে ভাই প্রার্থী আপনি ইসলামী শুনি আন্দোলন না ভাই, বাংলাদেশ দিয়েছে যে শুনি না, আপনি এককভাবে। একটু বলেন। জি ভাই আমি রাজনীতি বলছি যে আমরা আপনি কিসের কিসের, করি? আপনি যদি আমরা কিসের আমি করি? বলি শোনেন, আমার শেষ করতে দেন। ইসলামী আন্দোলনের আপনি বলেন যে সৈনিক 300 আসনে আপনারা প্রার্থী দেয় চরমনাই, নাই, আপনারা কিসের রাজনীতি করেন? আপনারা জাতির কাছে জোটবদ্ধভাবে যে কয়টা উন্মোচিত, প্রার্থী দিয়েছেন জাতির তার কাছে থেকে বেশি উন্মোচিত। ইসলামী আন্দোলন আপনারা বাংলাদেশ প্রার্থী দিয়েছে আপনারা এককভাবে, আচ্ছা আমি একটু কারোর সাথে কথা জোটে বলি না। ভাই। আপনারা জুলাই আগস্টে 4 তারিখ 5 তারিখ এসে ভাজামুড়ি মনে করেন খেতে শিখেছেন। 17 বছরের আন্দোলন সংগ্রামে রাজপথে একদিন দেখলাম না। আমাদের 17 জেল বছরে ধরেন ভাই, আমরা জেলে ইসলামী ছিলাম, আন্দোলন আমরা তো বাংলাদেশের জেলখানায় প্রেক্ষাপট আপনাদের ভাই দেখলাম না। আপনি শেষ করতে আপনারা তো পারবেন না গুনে। দেখলাম না। আপনারা কোন আমরা জেলে দেখছি ছিলেন? ভাই আওয়ামী লীগের আমলে আপনারা আয়না করে ভাই, কোন আমরা আয়না দেখছি করেছিলেন? পাঁচজন নিয়া আপনারা ছিলেন কি জানেন? মাইকে হুঙ্কার, পাঁচজন নিয়া মিডিয়া ইউনিয়ন অফিসে থাকা মাইকে হুঙ্কার, আন্দোলন মিডিয়া করতে পারে না, বিল্ডিং, কিন্তু ইসলামী কমে আন্দোলন আসা। বাংলাদেশ আন্দোলন করছে ভাই। আচারটা করতে খুব ভালোবাসেন আপনাদের চরমনাই হুজুর। আওয়ামী লীগের আমলে যারা আওয়ামী লীগের ধর্মকে রাজনীতি করছে মানুষের তাদেরকে ইমোশনাল নিয়েই আপনারা জায়গায় নিয়ে কাজ করতেছেন। মঞ্চে বসে বিভিন্ন রকম বক্তৃতা দিতে পারেন, কিন্তু জনগণের ভোট বাক্সে ভোট দিতে হলে জনগণের কাছে যেতে হবে, জনগণের কথা বলতে হবে। আতাত করে রাজনীতি সুযোগ নাই। জাতীয়তাবাদী দল আতাত রাজনীতি কখনো করেও নাই, তারা আপসী ভূমিকা রেখেছে। তারা সংগ্রাম, ঐতিহ্য এবং নিরলস পরিশ্রম করবে। আমরা মনে আপনাদের করি সকলকে ধন্যবাদ জানাই এবং আলোচনা আমরা এখানেই শেষ করব। তারেক রহমানের হাতে নিরাপদ। অচিরেই বাংলাদেশে একটি অবাধ গণতান্ত্রিক সুন্দর নির্বাচনের মাধ্যমে, যেটা ডক্টর ইউনূস জনগণ সাহেব আশা করি নির্বাচন ইনশাআল্লাহ যে যোগ্য লোক তাকেই সময়সূচি খুঁজে দিয়ে বের করবে। দিয়েছেন। আমরা চাই সঠিক সময় একটি সঠিক নির্বাচন হোক, যে নির্বাচনে আমরা সে আশা করি। আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা জাতীয় নির্বাচনের জন্য ঈদের পরে আন্দোলন করব ইনশাআল্লাহ। ভাই আপনাকে রসমালাই খাওয়াই এখন আমরা ভাই ঈদের পরে আন্দোলন হবে ইনশাআল্লাহ, আমরা জাতীয় নির্বাচন চাই। আপনারা কঠোর আন্দোলন করে ঈদের তোলে পরে নির্বাচন। জি জি জি, আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের দুইজনকেই ধন্যবাদ জানাই। এতক্ষণ আলোচনা শুনেছেন, আপনারা বলেছেন। আমি একটু জিনিস শেষ করে দেই আমার কথার পরিপ্রেক্ষিতে, আর কথা আপনারা না বললে আমি সেই খুশিটা হব। আচ্ছা, আমি প্রথমে তো হচ্ছে যে বিএনপি একটা বৃহৎ দল, সে নানান জায়গায় তার 20 দলীয় জোট নিয়ে বাংলাদেশের 300 আসনে তারা প্রার্থী দিয়েছে, এটা যেমন সত্যি, ঠিক তেমনি 2018 সালের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ 300 আসনে প্রার্থিতা দিয়েছে। সেখানে দুইটি আসনে প্রার্থীরা বাদ হয়েছে, 298 আসনে তারা নির্বাচন করেছে এককভাবে। এবং সেখানে প্রশ্ন হতে পারে তারা কার সাথে গিয়েছিল, কিভাবে লবিং হয়েছে, বা নানান অর্থনৈতিক প্রশ্নে তারা আলাপ হতে পারে। কিন্তু আমরা সেই আলাপে এখন না যাই, পরবর্তীতে হয়তো আলাপ করব। এবং আমাদের যে প্রশ্ন ছিল আসলে ক্যাম্পাসে আমাদের ছাত্র রাজনীতি, আমরা চাই যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ভাবে। সময় নেই সাকিব ভাই। জি ভাই, আবার প্রশ্নটা হলো, আমি বলে রাখি, যদি কখনো আমার আসার সুযোগ হয়, আমি বলে দিলাম, যদি 2018 নির্বাচনে করতো কোনো আর্থিক কেলেঙ্কারি বা আওয়ামী লীগের সাথে মিলেমিশে কার্যক্রম করেছে এরকমের প্রমাণ যদি কেউ দিতে পারে, আমি এই লাইভ টক শোতে বলে গেলাম, আমি হাসান রাজু সজ্ঞানে স্বইচ্ছায় সবার সামনে নিজে পদত্যাগ করব। যদি কেউ না দিতে পারে, যদি কেউ ব্লেম দেয়, মিথ্যা ব্লেম দেয়, সেজন্য পদত্যাগ করে তার দল থেকে। ভাই আসলে সময় 11:28 বেজে গেছে, সময় অনেক অনেক বেজে গেছে ভাই। আমিও রাজু ভাই, আপনি একজন ভালো আলোচক, ভালো কথা বলেন, তবে সঠিক কথা বলবেন। আপনাকে অবশ্যই আমি যে ওয়েলকাম করবো, যে সত্যি কথা সঠিক কথা, মানুষের সম্মান এবং মানুষের রাজনৈতিক যে পরুকা সেটি দিতে শেখেন আপনার ভাই। ও আপনি যখন ভাই ধন্যবাদ, দুজনকেই ধন্যবাদ জানাই ভাই। আমাদের আলোচনা শেষ পর্যায়ে ইমোশনাল ব্ল্যাকমেইল হিসেবে কাজে লাগাইয়েন না। আপনারা দাড়ি টুপিটা জি, আপনাদের দুইজন যে আলোচক দুইজন ছিলেন, আপনাদের দুইজনকে আমরা ধন্যবাদ জানাই। এবং আমাদের যে আজকে রাজপথের রাজনীতির যে সপ্তম পর্ব, আশা প্রত্যাশা এবং ছাত্র রাজনীতি, সেই ছাত্র রাজনীতি এতক্ষণ যারা যুক্ত ছিলেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সকলকে শুভেচ্ছা জানাই। আমরা চাই প্রত্যেকটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের, প্রত্যেকটি ছাত্র সংগঠন তার নিজস্ব মর্যাদা নিয়ে সকলের সাথে মিলেমিশে একসাথে ক্যাম্পাস থাকবে, সেই প্রত্যাশা আমরা করি। সাথে সাথে বাংলাদেশের যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন, সেটা সকলের মতামতের ভিত্তিতে, প্রত্যেকটি রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে প্রতিষ্ঠা হোক, এবং সেখানে প্রত্যেকটি জনগণ তার নিজস্ব ভোট দিয়ে, নিজস্ব মতামত দিয়ে তারা তাদের যে প্রার্থী, তাদের যে জনপ্রতিনিধি, সেটা নির্বাচিত করুক, সেই প্রত্যাশা করেই সকলকে আবারও শুভেচ্ছা জানাই, সালাম জানাই, এবং দেখা হবে আগামী রবিবার রাত 10টায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।